দর্শক দরবারে কয়েকটি ঘোষণা। যে সকল গুটিতে আমাদের মাইকের চোঙগুলি বাঁধা আছে সেগুলোকে অযথা কেউ নাড়াচাড়া করবেন না অথবা হেলান দিয়ে বসবেন না। নাটক চলাকালীন মঞ্চের আলো জ্বলবে নিভবে, অযথা কেউ টর্চের আলো কিংবা লেজার লাইট ব্যবহার করবেন না, তাতে নাটক শোনার এবং শোনানোর দুটোরই অসুবিধা হতে পারে। প্যান্ডেলের ইলেকট্রিশিয়ানকে অনুরোধ করছি, নাটক চলাকালীন আপনি আমাদের সঙ্গে সম্পূর্ণভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দেবেন। কমিটি দাদাভাইদের উদ্দেশ্যে একটি জরুরি কথা। আমাদের নাটক চলাকালীন আপনারা আপনাদের প্রচার মাইকখানি দয়া করে বন্ধ রাখবেন। যদি বিশেষ কোনো প্রচারের প্রয়োজন হয় যাত্রাবাড়ি সাজ করে এসে ম্যানেজার বাবুর সঙ্গে সাক্ষাৎ করবেন, আমরা আপনাদের প্রচারখানা করে দেব। ধন্যবাদ। শুরু করতে চলেছি চলতি মরশুম অর্থাৎ 1430 বঙ্গাব্দের এক বাস্তবধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জাগতে রহো, জাগতে রহো। জাগতে রহো, জাগতে রহো। এই নিধিরাম চৌকিদার যবে থেকে এই শীতলপুর গ্রামের গ্রাম চৌকিদারির দায়িত্ব নিয়েছে তবে থেকে চোর ডাকাত রাতচোরা অপরাধীরা অপরাধ করতে ভুলে গেছে। আর করবে নাই বা কেন? এই তল্লাটে নিধিরাম চৌকিদারের লাঠির মহিমা সকলেই জানে। যার উপর ঘা পড়েছে সোজা হাসপাতাল, তারপর ট্রান্সফার হয়ে একেবারে অন্ধকার জেলের সেলে। আর সেই ভরসায় গ্রামবাসীরা পরম নিশ্চিন্তে ঘুমোতে পেরেছে। এক কথায় বলতে গেলে আমাদের গ্রাম এখন প্রকৃতির সৌন্দর্যে, মানুষের আচরণে আর পরিবেশের শান্তিতে স্বর্গের সমান। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। তারপরে মন হাত বাড়িয়ে, আর পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভোলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার। সাবধানে, সাবধান ললিতা, সাবধানে আমাদের পা ফেলে এগিয়ে যেতে হবে। সামনে ঘুটঘুটে অন্ধকার, এই টর্চের ক্ষীণ আলো আমাদের একমাত্র সম্বল। এই খোকা এভাবে কেঁদে উঠলো কেন? ওর খিদে পেয়েছে গো। সারাদিন জয়দেবের বেলায় মানুষের ভিড়ে ঠিক মতো খাওয়াতে পারিনি। ফেরার পথে ট্রেনে সে কখন খেয়ে ঘুমিয়ে পড়েছিল, এতক্ষণে বাবুর ঘুম ভেঙেছে। খাবে? এই রাতের অন্ধকারে রাস্তায় ওকে খাইয়ে লাভ নেই। সামনে আমাদের ইটভাটার গেস্ট বসে, ওকে নিশ্চিন্তে খাইয়ে দিও। সে তোমাকে ভাবতে হবে না গো। কি হলো, কি হলো সোনা? কাঁদে না বাবা, কাঁদে না, কাঁদে না। আর একটু ধৈর্য ধর। এই তো আমরা বাড়ির সামনেই পৌঁছে গেলাম। জানো রিতা, আমাদের ওই ম্যানেজার আর আমাদের স্টাফ এক একটা অকর্মণ্য। জানি আমাদের ট্রেন থেকে ফিরতে রাত্রি হবে, তবু কারো কাণ্ডজ্ঞান নেই। আমি ফোন করতে ম্যানেজার লালারাম বললে গাড়ি খারাপ হয়ে গেছে, সকালে মিস্ত্রি রাখতে হবে। যাব বাবা, এতে লালারামের দোষ কোথায়? সে কি জানতো ঠিক সময় গাড়িটা খারাপ হয়ে পড়বে? সত্যি এমন সময় স্টেশনে নামলাম, একটা গাড়িও পর্যন্ত পেলাম না। তাতে কি হয়েছে? এই তো পা পা করে প্রায় পৌঁছে। হ্যাঁ গো শুনছো, জানো জয়দেবের মেলা দেখার আমার অনেক দিনের শখ ছিল। এতদিন পর ভাগ্যে জুটলো।
কোথায় মেদিনীপুরের প্রত্যন্ত গ্রাম এই শীতলপুর, আর কোথায় বীরভূমের সেই জয়দেবের মেলা। আচ্ছা আচ্ছা অনিতা, এই জয়দেবের মেলা তোমার কেমন লাগলো? ইস, সে তোমাকে বলে বোঝাতে পারবো না গো। কত মানুষের সমাগম, চারিদিকে সাধু সন্ন্যাসী পুণ্যার্থীদের ভিড়, সর্বোপরি জগন্নাথ মন্দির, জয়দেব মন্দির, তিলোত্তমা মন্দির, হরিসভা, বাউল মঞ্চ, তাছাড়া অজয় নদের গর্ভে 3 দিনের মনোরম মেলা। সত্যি সত্যি মন জানো জানো অনিতা, বড় লোকের পিটিল গানের রচয়িতা সুরকার রতন কাহারের জন্ম কিন্তু এই বীরভূমের কেঁদুলি গ্রামে। তাই? এই শোনো না, আমার কিন্তু কবি বাউল কীর্তনিয়াদের পাগল করা গানের সুর একেবারে মন কেড়ে নিয়েছে। অনিতা, এখনো এখনো যেন কানের কাছে ধ্বনিত হচ্ছে সেই গান। অনিতা, শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে, সেই বাঁশির সুরে শ্যামেরও বাঁশি বাজে কোন সে ব্রজপুরে, রাধাকে দে ফেরে কদম তলিতে, সেই বাঁশির সুরে। দেখো 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 দেখো, আমাদের ম্যানেজার বোধহয় আমাদের আনতে এদিকেই আসছে। দেখছো না, টর্চের আলো দেখা যাচ্ছে। চলো চলো আমরা একটু এগিয়ে যাই। साहब जी, भाभी जी, आप दोनों यहीं पर ठहर जाइए, हमें लालाराम आप दोनों को लेते আসছে। কি গো, লালারামকে তুমি দায়িত্বহীন বলে দোষারোপ করছিলে না? এবার বুঝতে পারলে লালারাম কতটা দায়িত্ববান আর তার মালিকের প্রতি কতটা দায়িত্ববোধ। नहीं 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 भाभी जी, আমি আপনাদের সহিত কই কর্তব্য পালন করতে পারলাম না। আপনারা আমার মালিক আছেন, আমার গলতির জন্য এই রাতের অন্ধকারে এতটা পথ আপনাদেরকে पैदल আসার কষ্ট উঠাতে হলো। আমাকে মাফ করবেন মালিক জি, ऐसा गलती আর কभी না হবে। আমি কথা দিচ্ছি হর वक्त আপনাদের দেখভাল করবে। হ্যাঁ, আরে এই জগা, আরে হাঁ করে দাঁড়িয়ে দেখছিস কি? আরে যা যা, ভাবিজির গোদ से মুন্না বেটাকে ले ले। আরে দেখছিস না, ওই মুন্না বেটাকে গোদে নিয়ে ভাবিজির হাঁটতে কষ্ট হচ্ছে। যা 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 যা। বৌদিমণি, খোকাকে আমার কোলে দিন। না না, ঠিক আছে, আমি খোকাকে নিয়ে একাই যেতে পারবো। হ্যাঁ হ্যাঁ ভাবিজি, আপনি পারলেও আমি তা হতে দিতে পারবো না, কারণ মুন্না বেটা আপনার গোদে থাকলে আমার উদ্দেশ্য যে পুরা হবে না। উদ্দেশ্য? কিসের উদ্দেশ্য? ও মুন্না বেটার সাথে সাথে আপনাকে भी মেরে ফেলে ভাবিজি को আমার বিবি বানাতে হবে। চুপ চুপ মালিক জি, একদম চিল্লামিল্লি করবেন না। এই রাতের অন্ধকারে চিল্লামিল্লি করে কিছু লাভ হবে না, কারণ আপনাকে এখানে সাহায্য করতে কই ভি আসবে না। अरे ले ले ले, এটা খেয়ে थोड़ा बहुत फिट হয়ে ले। फॉरेन लिकर, अरे राम युग में दूध मिली, कृष्ण युग में घी, अरे कली युग में दारू मिली, जी भर के पी। লালারাম, তুমি কিন্তু ভুল করছো। নিজের অন্নদাতার সঙ্গে বেইমানি করে তুমি মহাপাপ করছো। नहीं, আমি जो করছি বিলকুল সহি করছে। মনে পড়ে অনিতা দেবী, তুমি যখন কলেজে পড়তে তখন আমি একটা গ্যারেজে কাম করতাম, আর তুমি রোজ ওই গ্যারেজের পাশ দিয়ে কলেজে যেতে, আর আমি তোমাকে দেখতাম আর বহুত পছন্দ भी করতাম। মনে পড়ে একদিন আমি তোমাকে শাদি করার কথা भी বলেছিলাম, लेकिन उस दिन তুমি আমাকে ঘৃণা করে আমার গালে থাপ্পড় মেরেছিলে। उसी दिन हमें सब कुछ मुख बुझे मेने निलो, তোমাকে পাওয়ার জেদটা আমার আরো বাড়িয়ে গেল। लेकिन जिस दिन শুনলাম যে ব্যানার্জি ইটভাটা মালিকের একলতা বেটা এই অনিরুদ্ধ ব্যানার্জির সাথে তোমার শাদি ঠিক হয়েছে, ঠিক उसी दिन আমি भी সালাই হারামির বাচ্চা প্ল্যান করে ওই ব্যানার্জি ইটভাটাতে কাম নিয়ে নিলাম। ও ইটভাটার ম্যানেজারের কাম অনিতা দেবী को पाने के लिए। और उसी दिन से আমি দিন গুনতে লাগলাম সুযোগের প্রতীক্ষায়। দেখতে দেখতে 1 সাল কাটিয়ে গেল, আর ওর সুযোগ भी আসিয়ে গেল। राम युग में दूध मिली, कृष्ण युग में घी, और कली युग में दारू मिली, जी भर के पी।
लेकिन भाभी जी তোমাকে পেতে হলে ও মুন্না বেটার সাথে সাথে তোমার স্বামী কবি হটিয়ে দিতে হবে। পালিয়ে যাও অনিতা, তুমি খোকাকে নিয়ে পালিয়ে যাও। চোর করো কানে কেড়ে নেবে, দাও দাও বলছে। এবার এই সালা চোর বাচ্চাকে রাতের অন্ধকারে এত দূরে ছুঁড়ে ফেলে দেবো যে শেয়াল কুকুরকে ছিঁড়ে ছিঁড়ে খাবে। মারো মারো মারো, ও স্বামী আর বাচ্চার চোখে অজ্ঞান হয়ে গেছে। কিন্তু জ্ঞান ফিরে এলে তো আমরা ফেসে যাবো, সবাই জেনে যাবে তার চোটে খাবি। সালা জগা গুড়বকের মতো একদম কাম করবি না। আরে অনিতাকে শাদি করার জন্য তো আমি এত কিছু করেছি, কিন্তু মেয়েটা যদি পুলিশের কাছে মুখ খুলে দেয় সেই ব্যবস্থা আমি করব। আর পুলিশ, ও সালা পুলিশকে আমি টাকা দিয়ে কিনে নেবে। হ্যাঁ কিন্তু জগা তোকে একটা কাম করতে হবে। তুই এক কাম কর, এই বডিটাকে তুলে নিয়ে গিয়ে ওই জ্বলন্ত ইট ভাটার মধ্যে ফেলে দিয়ে আসবি। বডিটা শালা জ্বলে পুড়ে ছাই হয়ে যাবে, ছাই। আর আমি সবাইকে বলে দেবে যে জয়দেবের মেলা থেকে ওই অনিরুদ্ধ ব্যানার্জি বাচ্চা সহ নিখোঁজ হয়ে গেছে। আমি লালারাম পান্ডে, তোমার প্রীতির নাগর। এখন আমি তোমাকে শাদি মানে বিয়ে করবে। বিয়ে? কিন্তু আমার তো বিয়ে হয়ে গেছে। এই তো হাতে শাঁখা, নোয়া, সিঁথিতে সিঁদুর। সিঁদুর? ও সিঁদুর আমি মুছে দিলাম। শাঁখা? আরে नहीं नहीं नहीं, এ শাঁখা তোড়ে কোনো লাভ হবে না। আমাকে সালা আবার নতুন করে খরিদতে হবে। लेकिन তোমাকে শাদি করতে হলে তো সিঁদুর পরাতেই হবে না। এই জায়গা আবে সিঁদুর কোটা নিয়ে এসছি। আরে দে 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 সিঁদুর কোটা জলদি জলদি দে 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 দে। আবে জায়গা হ্যাঁ শোন, আমি সিঁদুর পরাচ্ছি, তুই শালা শাঁখ বাজা, সানাই বাজা। আবে জায়গা, আবে সানাই বাজছে, শুনতে পাচ্ছি? আবে তাহলে দূরে কোনো বাড়িতে নিশ্চয় শাদি আছে, তাই সানাই বাজছে। মতলব আজ সানাই শাদি কা দিন আছে। বে শাদির দিনে আমি শালা শাদি করছি। ঠিক আছে ঠিক আছে, তুই উলু দে, আমি সিঁদুর পরাচ্ছি। আবে শালা জগা, আবে সকাল হয়ে আসছে বে। তুই এক কাম কর, তাড়াতাড়ি বডিটাকে ঠিকানায় লাগিয়ে দে। তারপর আমি থানায় গিয়ে এই অনিরুদ্ধ ব্যানার্জি নিখোঁজ হওয়ার কেসটাকে ভালো করে সাজিয়ে ফেলি। কিন্তু তার আগে আমার বউটাকে ঘরে তুলে থোড়া বহুত আদর ভি করতে হবে। আমি কি দেখছি? আমি কার পাল্লায় পড়লাম? এ তো দেখছি মানুষ নয়, একটা আস্ত অমানুষ।
রচনা তরুণ তুর্কি পালাকার কুমার বিশ্বনাথ। সম্পাদনা ও নির্দেশনা যাত্রার দ্রোণাচার্য রঞ্জন কুমার। সুর প্রচলিত। নৃত্য এমজি আলো, গঙ্গা যমুনা সরস্বতী। নিয়ন্ত্রণে মাস্টার অজয়। ধ্বনি এস সাউন্ড সার্ভিস। নিয়ন্ত্রণে মাস্টার সুধাংশু। জেনারেল ম্যানেজার স্বপন বেরা। দল ম্যানেজার তাপস বাবু। যন্ত্রসঙ্গীতে মাস্টার মৃত্যুঞ্জয়, সনাতন বাবু, সুখদেব, বাদল বাবু। পরিবেশনায় মা রক্ষাকালী মাতা ও বাবা লোকনাথ দেবের আশীর্বাদ ধন্য যাত্রাঞ্জলি অপেরা। প্রধান উপদেষ্টা শম্ভুধারা, গুরুপদ বেরা, অরূপ ভান্ডারী, বিপত্তারণ মাঝি, অশোক মাইতি। সর্বাধিনায়ক মাধব বর্মন, অতনু সামন্ত। অভিনয়ে রোমান্টিক গায়ক নায়ক জীবন কৃষ্ণ, মিস নীলাঞ্জনা, স্বপন কুমার, রীতা বিশ্বাস, কৃষ্ণ কুমার, তাপস কুমার এবং প্রতিভাময়ী মঞ্জুশ্রী দে। এবার তাহলে আপনারা অনুমতি দিন। আপনাদের অনুমতি এবং পরম প্রেমময় পুরুষ শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব নাট্যাচার্য গিরিশ ঘোষের পাদপদ্মে শতকোটি প্রণাম জানিয়ে দর্শক ভগবানের চরণে হাজারো হাজারো প্রণাম এবং কমিটি দর্শকবৃন্দদের সদস্য এবং সদস্যবৃন্দদের কাছে ভালোবাসা, সাধারণ প্রশাসন বিভাগকে আমাদের যাত্রাটির তরফ থেকে শুভেচ্ছা, আন্তরিক ভালোবাসা জানিয়ে শুরু করছি আজকের এক বাস্তবধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা। চিত্র মঞ্চ দূরদর্শনের গ্ল্যামার কুইন নায়িকা মিস কস্তুরী, যাত্রার স্বপ্ন সুন্দর গায়ক নায়ক কুমার মনোজিৎ। চিত্র সিরিয়ালের নবাগতা হার্থব নায়িকা মিস রাহি, দুর্ধর্ষ খলনায়ক কান্তিময় ভান্ডারী এবং সবার প্রিয় অনাথ বন্ধু বর্মন অভিনীত আজকের বাস্তবধর্মী অশ্রু সজল সামাজিক যাত্রাপালা জন্ম আমার অন্ধগলি, জন্মদাত্রীর নেই হুঁশ। সভ্য সমাজে জন্মেও আমি অন্ধকারের অমানুষ, অন্ধকারের অমানুষ, আমি অন্ধকারের অমানুষ। বিবেকানন্দ কলেজের প্রোগ্রাম এতক্ষণ ধরে আপনারা দেখছিলেন যে সান্ধ্যকালীন বাৎসরিক অনুষ্ঠান এতক্ষণ ধরে চলছে। সেই বিবেকানন্দ কলেজের এই অনুষ্ঠান এখন শেষ লগ্নে এসে পৌঁছেছে। এই অনুষ্ঠানের শেষ লগ্নে সর্বশেষ অনুষ্ঠান, বিশেষ আকর্ষণ একক নটরাজ নৃত্য। এই একক নটরাজ নৃত্য পরিবেশন করতে এখন মঞ্চে আসছেন বিবেকানন্দ কলেজের কৃতি ছাত্রী ওয়ান অ্যান্ড অনলি অলি পান্ডে। অলি 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 অলি। সত্যি অলি, তুই যে এত ভালো নাচতে পারিস আমি তো আগে জানতাম না, তাই আমার পক্ষ থেকে তোকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। থ্যাংক ইউ। আর আবার এটাও না বলে বলতে পারছি না, প্রেম ভালোবাসার দিক থেকে তুই খুব লাকি বলতে হয়, তা না হলে এরকম সর্বগুণ সম্পূর্ণ প্রেমিক জোটে মানে? আরে মানে আমার কি, তোর কেসটা কথা খাঁটি একটা জুয়েল, যেমনি দেখতে তেমনি তার আচার ব্যবহার পড়াশোনা ব্রিলিয়ান্ট, তেমনি তার গান বাজনা বক্তৃতা সবটাতেই পারদর্শী। আর তোর বয়ফ্রেন্ড মানে আমার দাদা, সেই বা কম কিসে, সে তো রক্তের চেয়েও দামি। পড়াশোনার 12টা বাজিয়ে দিয়ে দিন রাত শুধু স্টাইল আর ইউটিউবে ভিডিও করতেই ব্যস্ত। কোথায় তাকে কমেডি সার্কাসের কার্টুন বললেও ভুল হবে না। আমার সামনে রোহিতের নামে একদম উল্টোপাল্টা কথা বলবি না বলে দিচ্ছি। আরে বাবা, গায়ে লেগে গেল বুঝি। বেশ, তাহলে তোকে আগে থেকে বলে দিতে পারতিস আজ কলেজে নারী দিবস অনুষ্ঠানে কিছু বলার জন্য রেডি হয়ে আসতে। সব ছেলেরাই নারী পুরুষের বৈষম্য নিয়ে কিছু না কিছু বললো। আর দাদা, আম গাছে পাকে আম খাচ্ছি পেড়ে আমি, গরুর বাটে দুগ্ধ আছে এ তো সবাই জানি। এ আম গাছে পাকে আম খাচ্ছি পেড়ে আমি, গরুর বাটে দুগ্ধ আছে এ তো সবাই জানি। কিন্তু বাছুর খাচ্ছে খই, তাই নেপই মারে দই।
বাছুর খাচ্ছে খই তাই নেপোয় মারে দই, কিন্তু বাছুর খাচ্ছে খই তাই নেপোয় মারে দই। দারুণ দারুণ দারুণ, একেবারে ফাটাফাটি। শোন, এই ভিডিওটা লাইক শেয়ার আর কমেন্ট করবি, আর তোর বান্ধবীদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে বলবি, বুঝলি? সবার আগে গুরুর এই ভিডিওগুলো পেতে তুইও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করিস দিদি। মোটরসাইকেল সবসময় মোটরসাইকেলের মতো ভ্রুম ভ্রুম করিস কেন? আরে এইটা আমার মেনিয়া হয়ে গেছে, তাই কোথায় কোথায় বেরিয়ে আসে মোটরসাইকেল। আচ্ছা তোরা গল্প কর, আমি চলি। দাদা চললি মানে? মানে তোদের মাঝে কাবাব মে হাড্ডি হতে চাই না, তাই? তা তো বললে হবে না। আরে প্রতিদিনের মতো এই কলেজ পার্কে স্যাম সাক্ষাৎ না করে বাড়ি ফিরলে তোর যে আবার অ্যাসিডিটি বেড়ে যাবে সিস্টার। দাদা তখন তো রাতের খাওয়া ঘুম সব তো শিখেই উঠবে। তাছাড়াও ওই গোবেচারা আয়ুষ, তার আবার মাথার যন্ত্রণা বেড়ে যেতে পারে। দাদা না বোন, তার চেয়ে আমরা বরং এখান থেকে কেটে পড়ি, চলটা নেবো। হ্যাঁ তাই চলো গুরু, আমি আবার এই মেয়েদের কষ্ট একেবারেই সহ্য করতে পারি না। এসো গো রানাঘাটের রানুদি, তুমি আর গুরু তোমরা দুজন একটা নির্জন পার্কে পাশাপাশি বসে তোমাদের মনের কথাগুলো বকবকুম করবে, আর আমি তোমাদের জন্য ওই ভুবন কাকুর কাছ থেকে বাদাম কিনে আনি। নেপো গুরু আমার নামে গান গেয়ে ভিডিওটা ভাইরাল করেছে, তার জন্য যদি এটুকু না করি এই লোকে আমাকে মন্দ বলবে না। চালিয়ে যাও গুরু, আসছি। হ্যাঁ মোটরসাইকেল। কেমন বেবি, এইখানে থেকে কারোর মাথার যন্ত্রণা খাওয়াটা মোটেই ঠিক নয়। দাদা ভালো হবে না বলছি। তাই তাই বাছুর খাচ্ছে খই নেপোয় মারে দই, তাই বাছুর খাচ্ছে খই নেপোয় মারে দই। চলি রে চলি। আমিও চলি রে বলি। তবে একটা কথা বলি, একটু আগে যাকে তুই সার্কাসের কার্টুন বলে উপহাস করলি, একদিন দেখিস তোর সেই দাদা ইউটিউবে জনপ্রিয়তা পেয়ে লাখ লাখ টাকা আর্নিং করছে। চলে বাই। এই জন্যই বলে প্রেম সত্যি অন্ধ, সে তার ভালোবাসা ছাড়া কিচ্ছু জানে না, কিচ্ছু বোঝে না। আমিও তো আয়ুষের প্রেমে অন্ধ, আয়ুষ ছাড়া কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। আজ কলেজের নারী দিবস অনুষ্ঠানে সবার থেকে আমার আয়ুষের কথাগুলো সব থেকে ভালো লাগছিল। এক কথায় আমার হৃদয় ছুঁয়ে গেছে। মঞ্চে উঠে সবাইকে সম্মান জানিয়ে আয়ুষ যখন বলছিল, বিশ্বের যা কিছু মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তার করিয়াছে নারী, অর্ধেক তার নর। আয়ুষ, আন্তর্জাতিক নারী দিবস প্রতি বছরের মতো আজকের দিনটি অর্থাৎ 8ই মার্চ আমরা পালন করে থাকি। আজকের দিনটি বিশেষ বৈশিষ্ট্য হলো নারী পুরুষ লিঙ্গ বৈষম্য দূর করে নারীদের সম অধিকার প্রদান করা পুরুষদের কর্তব্য। তাই তো নারীরা আজ রাজনীতিতে পুরুষের সহযাত্রী, বিশ্বের কাজে সেরা স্বীকৃতি লাভ করেছে। নারীরা আজ সংগ্রামী জীবনের অংশীদার, জীবন যুদ্ধের অন্যতম শরিক। তবু নারীরা আজও অবহেলিতা, অপমানিতা। আজও কামান্দর নরপশুদের হাতে অকালে মরতে হচ্ছে কালিয়াগঞ্জের টলি বিশ্বাসকে। ভাবায় বলে আমাকে বড্ড ভাবায়। ইন্টারনেটের জন্ম দিয়ে আধুনিক বিশ্ব যেখানে শিক্ষার মান বাড়িয়েছে, সেখানে কেন আজও নারীরা সুরক্ষিত নয়? তবে কি আধুনিকতা নামে মানব সভ্যতা আবারও পিছিয়ে যাবে সেই আদিম বন্য যুগে? ফ্যাশনের নামে হাঁটু ছেড়ে প্যান্ট আবার কি আমাদের নিয়ে যাবে সেই বলকলরূপী পোশাকের যুগে? কেমন আয়ুষ, এসব কথা ভেবে ইমোশনাল হওয়ার কোনো মানে হয় না। তার চেয়ে বরং এসো আমরা আমাদের ফিউচার নিয়ে ভাবি। ফিউচার? হ্যাঁ। আচ্ছা তোমার কি মনে হয় এই কলেজে পার্কে গল্প করে সময় কাটিয়ে চুল পাকিয়ে ফেলবো আমাদের সংসার করার প্রয়োজন হবে না? না তা কেন, আগে গ্র্যাজুয়েশনটা কমপ্লিট হয়ে যাক, তারপর বাবাকে বলি একটা শুভ দিন স্থির করে ফেললেই হয়। বাবা, তোমার কাছে ব্যাপারটা তো দেখছি একবারে ঢক ঢক করে জল গেলে ফেলার মতো সহজ। কঠিনটা বা দেখলে কোথায়? তোমার বাড়িতে। আমার বাড়িতে? তার মানে তুমি বাবার কথা বলছো? হ্যাঁ, তুমি কি করে ভাবলে যে তোমার বাবা আমাদের এই সম্পর্কটাকে এত সহজে মেনে নেবেন? বাবাকে মানে নেও ব্যাপারটা আমার, তবে তোমার বাড়িতে আমাকে মেনে নেবে তো? আরে বাবা, তোমার মতো একজন ব্রিলিয়ান্ট ছেলেকে জামাই হিসেবে পাওয়াটা সব বাবারই যে সৌভাগ্য। কিন্তু আমার বাবা রাত পাহারা চৌকিদার, তোমার বাবা বড় বিজনেসম্যান, তার ইট ভাটায় আমার মতো কত শত কর্মচারী দিনের পর দিন লেবার খাটছে।
তাই এই ব্যবধানটা আমাদের মাঝে একদিন দেওয়াল হয়ে দাঁড়াবে না তো? সেরকম পরিস্থিতি যদি কোনোদিনও আসে, সেদিন আমি সানন্দে সব কিছু ছেড়ে তোমার বাড়িতে গিয়ে উঠবো আয়ুষ। অসম্ভব! আমার কুড়ে ঘরে তোমার এই অট্টালিকার সুখ তুমি পাবে না বলে। স্ত্রীর সুখ বিলাস বৈভবে নয় আয়ুষ, স্বামীর চরণতলি হলো তাদের সুখের ঠিকানা। আর সেই ঠিকানায় পৌঁছে আমি কোনোদিনও তোমার কাছে কোনো অভিযোগ করব না। অলি, সুখে দুঃখে অভাবে অনটনে তোমার সাথী হয়ে সারাটা জীবন শুধু সংসারের মঙ্গল কামনাই করব। অলি, শুধু এই জন্মে নয়, হাজার জন্ম যদি আমার পৃথিবীতে আসতে হয়, আমি যেন তোমাকে স্বামী হিসেবে পাই, শুধু তোমাকে। অলি, ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর, তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। কিছুদিন কাছে পেলে ঘোরাবে না আশা। কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা। শুধু কিছুদিন কাছে পেয়ে ঘুরাবে না আশা। কবে যে মরণ ঝড়ে ভেঙে যাবে বাসা। সব পেয়েছি তাই যে আমার সব হারাবার এত ভয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত বড় নয়। তোমায় নিয়ে হাজার বছর বাঁচতে বড় ইচ্ছে হয়। ভালোবাসা যত বড়, জীবন তত আচ্ছা, পার্কের ওপাশে কোনো মেয়ের চিৎকার বলে মনে হচ্ছে। এ তো মনে হচ্ছে তিথির গলা। তবে কি তিথির? তিথি, তিথির আবার কি হবে? সঙ্গে রোহিত আর নেপু তো রয়েছে। না, না, তা আছে, তবু আমার মনে হয় না 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 না, আর আমাদের হয়তো এখানে বেশিক্ষণ থামা উচিত হবে না। ফাংশন শেষ হয়ে গেছে, কলেজও বন্ধ হয়ে গেছে, পার্কে এমন সময় কেউ নেই। অতএব আয়ুষ, একটা মেয়ে বিপদে পড়ে আছে জেনেও। যুগ ভালো নয় বলেই যুগ ভালো নয়, কারণ অন্যের বিপদে ঝাঁপিয়ে পড়ে আমরা আমাদের নিজেদের বিপদ ডেকে আনতে পারি না। আয়ুষ, আয়ুষ, তুমি না পুরুষ মানুষ, তোমার মুখে এই কথা মানায় না। তাছাড়া মানুষ হয়ে যদি মানুষের বিপদে না দাঁড়ালে, তাহলে মনুষ্যত্বের মূল্য রইল কোথায়? অলি, হ্যাঁ আয়ুষ, একটু আগে কলেজের ফাংশনে মেয়েদের নিয়ে এত মূল্যবান কথাগুলো বলছিলে, সেগুলো কি তাহলে তোমার মনের কথা নয়? শুধুমাত্র বাহবা পাওয়ার জন্য বলেছিলে? না না অলি না, এসব সত্য কথা, আমার মনের কথা, আমার আদর্শের কথা। তাই যদি হয়, তাহলে কেন এখন এখানে দাঁড়িয়ে আছো? কেন ছুটে গিয়ে দেখছো না মেয়েটা কোন বিপদের মুখে পড়ে বাঁচার আর্তি জানাচ্ছে? যাবো যাবো অলি যাবো, তবে তার আগে চলো তোমাকে আমি গাড়িতে তুলে দিয়ে আসি, কারণ এই বিপদের মাঝে তোমার না যাই ভালো। ঠিক বলেছো, কিন্তু দেখো বিপদ যাই হোক না কেন নিজেকে বাঁচিয়ে রেখো। হ্যাঁ হ্যাঁ, এসো। দিদি, এসব কি আরম্ভ করেছো তুমি? আমি কি এমন করলাম যে এইভাবে চেঁচিয়ে তুমি গোলা ফাটাচ্ছ? কি করনি তাই বলো? আমার অনিচ্ছা সত্ত্বেও তুমি আমার গলায় জোর করে মদ ঠেলে দিতে চাইছো। আমার পবিত্র ভালোবাসাকে তুমি নোংরা করে দিতে চাইছো। এইভাবে বলছো কেন দিদি? আরে প্রেমিক প্রেমিকাদের মধ্যে এমন একটা আদ্রু হয়েই থাকে, দুজন ড্রিঙ্ক করব, রোম্যান্স করব, কত এনজয় করব। আমার দ্বারা এটা সম্ভব নয়। আমি
তোমার পায়ে পড়ছি রোহিত, তোমার প্রতি আমার ভালোবাসাটা তুমি এভাবে নষ্ট করে দিও না। তার মানে তুমি মদ খাবে না? তবে রে হারামজাদি, চলে গেল গলা, বুক আমার চলে গেল। এসো দিদি, তোমাদের আমাদের ইউটিউবে ভিডিও করি, তোমার আমার নৌকা বিলাসের ভিডিও না রোহিত না। নেবো। আরে এই নেবো, কোথায় গেলি রে ভাই? কোথায় আমার বাদাম কিনতে গিয়েছিলাম, বাদাম। ধর তোর নিকুচি কাছে বাদামের, তুই এখন ভিডিও কর, ভিডিও। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। রোহিত না, তুমি আমার এত বড় সর্বনাশ করো না। সর্বনাশ? সর্বনাশ কি বলছো ডার্লিং? আমি তো শুধু তোমাকে নিয়ে ফুর্তি করবো, তোমার এই নথর সহিতটাকে নিয়ে আমি। শালা, এ তো অবকাণ্ড। নেবো, পালা, মোটরসাইকেল। নেবো, ব্যাস, এবার এবার শুটিং শেষ। নেবো, তুই ভিডিওটা এবার তুই বন্ধ করে দে। নেবো রে, যাস সালা। নেবো পালিয়েছে, তার মানে সালা ভিডিওটা না করে এখান থেকে কেটে পড়েছে। যাক যাক, ভালোই করেছে। আমিও তাহলে এবার এখান থেকে কেটেই পড়ি। দাঁড়াও রোহিত। হে মা, আবার কি করব? মন্দিরে গিয়ে আমার স্মৃতিতে সিঁদুর পরিয়ে দেবে। তার মানে বিয়ে? দাঁড়াও 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 দাঁড়াও, আগে পড়াশোনাটা শেষ করি, তারপর বাবাকে বলবো। বাবা যদি রাজি হয়। চালাকি করার চেষ্টা করো না রোহিত। দরকার পড়ে তোমার বাড়িতে যাব, প্রয়োজনে থানায় গিয়ে তোমার নামে আমি ডায়েরি করব। তবে রে হারামজাদি, কেস দেখাচ্ছিস? না, থানায় যাবি, ডায়েরি করবি, কর। যাসলা, মেরে ফেলাম নাকি? এই লোক জানাজানি হয়ে গেলে গোটা এলাকা উত্তপ্ত হয়ে উঠবে, পুলিশ আমাকে ধরার জন্য পাগলের মতো ছোটাছুটি করবে। না 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 না, তার চেয়ে আমি আয়ুষ, যাসলা, কেউ যেন এদিকেই আসছে, এখন ধরা পড়ে যাবো। না 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 না, যেভাবে হোক আমাকে এখান থেকে পালাতেই হবে। তবে কাল সকালে সবার সাথে মোমবাতি মিছিলে বেরিয়ে পড়বো, ব্যাস, কেউ কিছু বুঝতেই পারবে না। এই যে বাবা রোহিত, তুমি আমার আয়ুষকে দেখেছো বাবা? আয়ুষ? হ্যাঁ বাবা, কলেজ বেরোনোর সময় কত করে বললাম যে মুন্নি আজ বাড়িতে নেই, তুই একটু তাড়াতাড়ি ফিরিস বাবা। আমার গ্রাম চৌকিদারির টাকায় সংসারের খরচ, ওর পড়াশুনোর খরচ কোনো মতোই কুলোচ্ছে না। তাই দুপুর থেকে সন্ধে পর্যন্ত একটা ঠিকের শ্রমিকের কাজ জোগাড় করেছি, এখন থেকে বেরোতে হবে। তাই ছেলেটা বাড়িতে নেই দেখে খুঁজতে বেরিয়েছি, কিন্তু এদিকে কলেজ বন্ধ হয়ে গেছে, পার্কেও কেউ নেই। কি মেয়েটা এইভাবে এখানে পড়ে রয়েছে কেন? ওর কি হয়েছে বাবা? মরে গেছে। মরে গেছে? হ্যাঁ, তুমি ওকে ধর্ষণ করে খুন করেছো। কি বলছো রোহিত? আমি নয়, এবার যা বলা যা করার পুলিশ এসে করবে। হ্যালো রোহিত, হ্যালো পুলিশ স্টেশন। স্যার, কলেজ পার্কে একটা মেয়ে মার্ডার হয়েছে। না না স্যার, আসামি পালাতে পারিনি, ওকে আমি আটকে রেখেছি। ওকে স্যার, ওকে। রোহিত, রোহিত, এ তুমি কি বলছো বাবা? এসবের আমি কিছুই জানি না, অথচ তুমি আমাকে ফাঁসিয়ে দিলাম। তা না হলে যে আমাকে জেলে পচে মরতে হতো কাকা। তার মানে তুমি? আমি দিদিকে ধর্ষণ করে খুন করেছি। না 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 না, এভাবে তুমি আমাকে ফাঁসাতে পারো না। পুলিশ এলে আমি সব সত্যি কথা বলে দেবো। পুলিশকে আমি টাকা দিয়ে কিনে নেবো। হায় ভগবান, ভগবান, এখন আমি কি করব?
হ্যাঁ, আমি পুলিশ আসার আগে এখান থেকে আমি পালিয়ে যাব। Hands up! পালানোর চেষ্টা করবে না, তাহলে আমি গুলি চালাতে বাধ্য হব। স্যার, স্যার আপনি এসেছেন স্যার, আমার ভাবতে ঘেন্না হচ্ছে স্যার। উনি এই বয়সে একটা মেয়ের বয়সী মেয়েকে জি 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 জানেন স্যার, কলেজ থেকে বাড়ি ফিরছিলাম, হঠাৎ এই মেয়েটা চিৎকার শুনতে পেয়ে ছুটে আসে, কিন্তু দুর্ভাগ্য এসে দেখি সব শেষ, সব। দেখুন স্যার, মেয়েটা কেমন পড়ে আছে, দেখুন দেখুন স্যার, দেখুন। কথা বল না দিদি, কথা বল না। এই দিদি, দিদি না, কি হয়ে গেল, কি হয়ে গেল? স্যার চুপ! তুমি আমার বোনকে কেড়ে নিয়েছো, আমার বোনের লজ্জা নিয়ে তুমি খেলা করছো, তাই তোমার বিরুদ্ধে এমন সাজা সাজাবো তোমার ফাঁসি কেউ আটকাতে পারবে না। ইউ আর আন্ডার অ্যারেস্ট। স্যার, এ কি বাবা তুমি? বলি হয়ে গেল রে আয়ুষ, বলি হয়ে গেল। আমার সহজ সরল নিষ্পাপ জীবনটা চক্রান্তের হাড়ি কাটে আজ বলি হয়ে গেল। বাবা, কাল সকালে টিভি মোবাইল খবরের কাগজে একটাই শিরোনাম হবে, শীতলপুরের নিধিরাম চৌকিদার একজন ধর্ষণকারী, খুনি, খুনি। বাবা, আসি রে আয়ুষ, আসি। যাওয়ার বেলায় তোকে একটা অনুরোধ করব, তুই রাখবি বাবা? বলো বাবা। আমার প্রাণের যে প্রিয় এই শীতলপুরের গ্রামবাসীদের কাছে এতদিন থেকে যে কর্তব্য আমি পালন করে এসেছি, তাদের পাশে আজ থেকে তুই থেকে সেই কর্তব্যটা পালন করিস বাবা, সেই কর্তব্যটা পালন করিস। চলুন স্যার। বাবা, শোন মুন্নি, তো আমাদের কথা শোন, আমাদের কথা বিশ্বাস কর। না, বিশ্বাস করি না, এসব কথা আমি কিছুতেই বিশ্বাস করি না। আমার বাবাকে চক্রান্ত করে ফাঁসানো হয়েছে। লেকিন মুন্নি, তোর বাবাকে লোকে কেন ভাসাতে যাবে বলতো? দেখ মুন্নি, যো হবার শো হয়ে গেছে, এখন আমরা সত্যি মিথ্যা বললে ও আইন তো মানবে না। তাই বলি কি, যত টাকা লাগে আমি তোকে দেবো, তুই এক কাম কর, একটা ভালো উকিল ধরে তোর বাবার জামিনের ব্যবস্থা কর। কিন্তু আপনি হঠাৎ এত টাকা দিতে চাইছেন কেন? সাহায্য, স্যার তোমাদের সাহায্য করতে চাইছেন। হ্যাঁ, একদম সহি সময়ে সহি বাত বলেছে যোগা। দেখ মুন্নি, তোর বাবা ভালো মানুষ আছে, ভুল করে হয়তো এরকম একটা কাম করে ফেলেছে, তাই বলে জিন্দেগি ভর জেলে সরবে পচবে, আর আমি এই গ্রামের মানুষ হয়ে উপকার করতে চান? খুব ভালো কথা, আয়ুষ বাড়িতে আসুক, আমি তাকে বলবো। হ্যাঁ, ঠিক আছে, বল, তুই আয়ুষকে সব বল, লেকিন একটু কথা ইয়াদ রাখিস মুন্নি, সিদ্ধান্তটা তোকেই নিতে হবে, কারণ বাপটা তোর, আর ও হচ্ছে পালিত বেটা, আর তোর বাপের ওপর ওর এত দরদ নাও হতে পারে। আপনি ভুল করছেন লালারামজি। আয়ুষ আর আমার মধ্যে বাবা কখনোই তার স্নেহ ভালোবাসা এতটুকু কম বেশি ভাগ করেনি, বরং দুজনকে মানুষ করতে গিয়ে আমার চেয়ে আয়ুষের প্রতি বেশি দায়িত্ব পালন করেছে। তাই তাকে উপযুক্ত শিক্ষায় মানুষ করতে খরচের অভাবে আমাকে স্কুলে পর্যন্ত দিতে পারেনি। সত্যি নিধিরামের তুলনাই হয় না। পরের ছেলেকে মানুষ করতে গিয়ে নিজের মেয়ের জীবনটা হোকালে ভাসিয়ে দিল। কে বলেছে বাবা আমার জীবন অন্ধকারে ভাসিয়ে দিয়েছে? বাবা যা করেছে আমার ভবিষ্যতের কথা ভেবেই করেছে। তোর ভবিষ্যৎ? হ্যাঁ, বাবা বলেছে আয়ুষ লেখাপড়া শেষ করে চাকরি পেলে ওর সঙ্গে আমার বিয়ে দিয়ে দেবে।
राम युग में दूध मिली, किसान युग में घी, अरे कली युग में दारू मिली, जी भर के पी। ঠিক আছে মুন্নি, তুই জো সহি মনে করিস কর, লেকিন মনে রাখিস মুন্নি, ও খুন ধর্ষণের কেস বড় জটিল কেস। जिंदगी भर जेल नहीं तो फांसी भी होते पारे। আগে বাপ থেকে বাঁচানোর কথা ভাব, তারপর বিয়ে শাদী যা করার কর। নেহাত স্যার ভালো মানুষ বলেই যে সে পাশে দাঁড়িয়েছে। আমি তো ওনার পরামর্শ অস্বীকার করিনি। আজকে ওনার দয়ায় যদি আমার বাবা ছাড়া পায়, তাহলে আমরা সারা জীবন ওনার কাছে কৃতজ্ঞ থাকবো। আরে नहीं 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 মুন্নি, আমার কাছে কৃতজ্ঞ থাকার কিছু না আছে, বরং আমি যদি তোদের জন্য কিছু করতে পারি তো আমি নিজেকে ধন্য বলে মনে করব। ওর হ্যাঁ মুন্নি, দেখ মুন্নি, এই সময় ওই সংসার চালানোর খরচ আছে, আর তুই তো লোকের বাড়িতে কাম করতে যাস, ও চাষের ভি কাম করিস, তো তুই এক কাম কর না, তুই চাইলে পার্মানেন্টলি আমার ইট ভাটায় চলে আয় না, বহুত তনখা পাবি। আমি শুধু তাই না রে মুন্নি, স্যারকে খুশি করতে পারলে গাড়ি পাবি, বাড়ি পাবি, আরো কত কি পাবি। বলতে গেলে স্যার তোকে রাজরানি করে রাখবে। সত্যি 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 একেবারে তিন সত্যি, ও রাম জি কি কসম মুন্নি, তোকে আমি একেবারে সোনা দিয়ে মুড়িয়ে দেবে। কিন্তু আপনার ইট ভাটাতে তো আমার মতো আরো কত মেয়ে কাজ করে। এর আগে কজনকে সোনা দিয়ে মুড়িয়ে দিয়েছেন লালারামজি? আরে ওদের মধ্যে পাগল হওয়ার মতো কিছু আছে নাকি? লেকিন তোর মধ্যে রূপ আছে, যৌবন আছে, তুই মস্ত চিজ আছিস। তোর এই ডাগুর ডুগুর নাদুস নরম তুলতুলে শরীরটা একেবারে টকবক টকবক করে ফুটছে রে। আমার মাথার ভিতরের একটাও কিন্তু টকবক টকবক করে ফুটছে। কেন কেন? সুযোগ বুঝে আমার বাড়িতে আসার আসল কারণটা জানতে পেরে বেরিয়ে যান, এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যান, নইলে ঝাঁটা এনে ঝাঁটিয়ে বিদায় করবো। এত বড় কথা, তোর মুখটা আমি ভেঙে দেবো। তার আগে পাড়ার লোকজন ডেকে আমি আপনাদের মুখোশ খুলে দেবো। राम युग में दूध मिले, किसान युग में घी, और कली युग में दारू मिले, जी भर के पी। ভুল করলে মনে, তু বহুত বড় ভুল করলে ভুল। নিজের বাপটার কথা না সোচে তু আমাকে অপমান করলে আমাকে। লেকিন একটা কথা ইয়াদ রাখিস মুন্নি, আমার নাম ভি লালারাম পান্ডে আছে। মৌকা আসবে তো সুদে আসলের হিসেব আমি উসুল করিয়ে নিবে। চল টাকা কাজটা কিন্তু ভালো করলি না মুন্নি, এর জন্য তোকে পস্তাতে হবে, বহুত পস্তাতে হবে, কথাটা মনে রাখিস। আরে যা যা শালা নেড়ি কুত্তার দল, তোদের ধমকানিতে এই মুন্নি ভয় পায় না। শালা আবার যদি কখনো কুমতলব নিয়ে এখানে আসার চেষ্টা করেছিস, তাহলে সেদিন বুঝিয়ে দিব এই মুন্নি কি জিনিস। শালা এমন জায়গায় লাথি মারবো শ্মশানের চিতায় ধোয়া উঠবে। উঠবে না রে মুন্নি, উঠবে না। আর কখনো কোনোদিন আমাদের রান্নাঘরে উনুনের ধোঁয়া উঠবে না। আয়ুষ, হ্যাঁ হ্যাঁ আমি ঠিকই বলেছি। যাদের বাবা আর দুদিন বাদে জেলে বসে ফাঁসির দিন গুনবে, তার সন্তান হয়ে কি আমাদের মুখে খাবার ওঠে? তার মানে তুই? বাবুর কাছে গিয়েছিলাম, তিনি বললেন থানা থেকে কেসটা আদালতে গেলে তিনি চেষ্টা করে দেখবেন, তবে তার জন্য অনেক টাকার প্রয়োজন। টাকা? টাকা, তাহলে হয়তো আমাদের বাবাকে নির্দোষ প্রমাণ করে যাবে। তার মানে তুইও কি মনে করিস বাবা এই জঘন্য অপরাধ করতে পারে? না না রে মুন্নে না, বাবার মতো এমন দেবতার নামে একথা ভাবো আর মহাপাপ। তবে তবে সহজ সরল ভালো মানুষ পেয়ে বাবাকে ফাঁসানো হয়েছে। কিন্তু কেন? বাবা তো কারো কোনো ক্ষতি করেনি। ক্ষতি করেনি, তবে নিজে বাচ্চার জন্য বাবার ঘাড়ে দোষটা চাপিয়েছে। সে যেই হোক, সে আর নিজেকে বেশি দিন ঢেকে রাখতে পারবে না। তিথির পোস্টমর্টম রিপোর্ট, ডিএনএ টেস্ট তাকে আড়াল থেকে টেনে বের করবেই। দেখিস আমাদের বাবা নির্দোষ খালাস পাবি। সেই বিশ্বাস যদি তোমাদের থাকে, তাহলে ভগবানকে ডাকো, তিনি যেন সেই মুহূর্তটার সুযোগ করে দেন। আমার মনে সেই প্রশ্নটা ডাকে আয়ুষ, তাই তো তোমাদের কাছে এসেছি বড় আশা করে তোমাদের একটু ভরসা দিতে। ভরসা? আমার বোন তিথি মরেনি, তাকে সে এখনো বেঁচে আছে।
কি বলছেন? ঠিকই বল। আইন অনুসারে ওর মৃত্যুটা নিশ্চিত করার জন্য আমি ওকে হাসপাতালে নিয়ে যাই। হাসপাতালে ডাক্তারবাবুরা ডেথ সার্টিফিকেট লেখার আগে ওকে পরীক্ষা করে দেখে ওর দেহে প্রাণ আছে, তবে বাঁচার আশা মাত্র 1%। তাই তো একজন দাদার আকুতি, তোমাদের প্রার্থনা শুনে ভগবান নিশ্চয়ই কৃপা করবেন। আইনের কাছে সত্য টাকা প্রকাশ করতে আমার বোনকে আমার কাছে ফিরিয়ে দেবে। এই বোনটা ছাড়া আমার যে কেউ নেই আয়ুষ। ওই বোনটাকে না পেলে আমি যে পাগল হয়ে যাব, পাগল। আর যদি ডাক্তার বাবুদের প্রচেষ্টায় ও সুস্থ স্বাভাবিক হয়ে ওঠে, তোমাদের আমি কথা দিয়ে যাচ্ছি, ওই অপরাধীকে এমন শাস্তি দেবো, ওই জবানবন্দি নেওয়ার পর তিথির কাছ থেকে ওই অপরাধীকে এমন শাস্তি দেবো যা দেখে সারা দুনিয়া শিউরে উঠবে। আর কোন অপরাধী এমন অপরাধ করার সাহস পাবে না। আর সেটা হলো ওই প্রিয়াঙ্কা রেড্ডি কেসের মতো ডাইরেক্ট এনকাউন্টার। তাই যেন হয় স্যার, তাই যেন হয়। বাবারই অপদের বোঝারা আমার মাথাটাকে নুয়ে দিয়েছে। সমাজে মানুষ এই বাঁচার স্বপ্নটা হীন মন্যতার গ্লানিতে ম্লান হয়ে যেতে বসেছে। যা মুন্নি যা, ঠাকুর রাধা মাধবের পাশে গিয়ে তার পায়ে ধরে আকুতি মিনতি করি বল, তিনি যেন আমার বাবাকে নির্দোষ খালাস করে। আর আমি চলাম হাসপাতালে দিদির কাছে, ডাক্তারবাবুদের পায়ে ধরে তার প্রাণ ভিক্ষা চাইতে, প্রাণ ভিক্ষা চাইতে। না, চলে গেল বাড়ি ফিরে এক মুঠো মুখে কিছু না দিয়ে আবার বেরিয়ে গেল। এদিকে লালারাম বাড়িতে এসে যে সমস্ত কথা বলে গেল তা যে বলবো সে সময়টুকুও দিল না। না না, থাক, ভালোই হয়েছে। মরার উপর খাড়ার ঘা দিয়ে আমি ওর যন্ত্রণাটা বাড়াতে চাই না। সময় এলে সব জানতে পারবে। এখন আমি ঠাকুর ঘরে চললাম ভক্তির নৈবেদ্য দিয়ে বাবার জন্য মঙ্গল কামনা করতে, মঙ্গল কামনা। এ তুই কি করলি বাবা? এ তুই কি করলি? প্রদীপের আলোয় তুই সিগারেটটা ধরিয়ে নিলাম। ছি ছি ছি, এত অধপতন হয়েছে তোর মতের নেশায় ঠাকুর দেবতার জ্ঞানটুকু হারিয়ে বসলি। জ্ঞান আমার যথেষ্ট আছে মা। আর ঠাকুর দেবতার কথা বলছো, ওগুলো তো সব মাটির পুতুল। ওতে তো তোমার ভক্তি করার কি আছে? মা কেন এত গোলা ফাটাচ্ছ বলো তো? আরে আমরা হলাম এই www.com দেওয়া এই মডার্ন যুগের ইয়াং জেনারেশন। ওসব ওল্ড কালচার আমাদের কাছে কুসংস্কার ছাড়া আর কিছুই নয়। ঠিক বলেছিস, ঠিক বলেছিস। তোদের এই www.com দেওয়া মডার্ন যুগে ইয়াং জেনারেশন যেখানে নিজের সংস্কৃতিকে ভুলে হাঁটু ফাটা জিন্স, হানিসিং মার্কা হেয়ার কাটিং করে নিজেকে স্টাইল মারি স্টাইল, হ্যালো হাই বাই করে নিজেকে স্মার্ট প্রমাণ করিস।
কিন্তু সেখানে একটু নজর ঘোরালেই দেখতে পাবি বিধর্মী বিদেশিরা আমাদের সংস্কৃতিকে আপন করে নিয়ে মাথায় টিকি, গলায় তুলসীর মালা, পরনে ধুতি শাড়ি পরে ভগবানের নাম গান করছে। লজ্জা, বড় লজ্জা হয় রে তোদের জন্যে। তোদের মতো সন্তানকে জন্ম দিয়েছি, এটা আমার মতো মায়ের কাছে দুর্ভাগ্য ছাড়া আর কিছুই নয়। কিন্তু বাবার কাছে সৌভাগ্যের মা। বাবা বলে তোর মতো ছেলে একদিন আমার মুখ উজ্জ্বল করবে। বলবেই তো, কারণ বাপ গুনে যে ছেলে হয়েছে। একদম রাইট, একদম রাইট। কোথায় বলে বাপ কা বেটা সেবাই কা ঘোড়া, কুছ নেই তো থোড়া। লজ্জা করে না তোর? ভর সন্ধ্যেবেলায় মদ গিলে এসে এই মায়ের সামনে মাতলামো করতে। নিতাই গৌর রাধে শ্যাম বলে লজ্জা তো তোমার করা উচিত ভাবি। ইতনা বড় লেরকার গায়ে তুমি হাত তুলছো। হ্যাঁ বুঝি। রোহিত এখন বড় হয়েছে, এই দোস্ত ইয়ারদের সঙ্গে বসে যদি একটু ড্রিঙ্ক করেই থাকে তাতে কি এমন মহাভারত অশুদ্ধ হয়েছে? তুমি থামো ঠাকুরজি, তোমাদের আস্কারা পেয়ে ওর এই পরিণতি। নিতাই গৌর রাধে শ্যাম আমাদের আস্কারা মানে কি বলতে চাইছো তুমি? কি আর বলবে পিসি, মা তো আমাকে কোনোদিন ভালোবাসে না, আর তোমরা ভালোবাসো সেটাও মা সহ্য করতে পারে না। রোহিত, আরে না বেটা না, মা কবি কখনো ছেলেকে ভালো না বেশে পারে। আর তুই এবারের একলতা লেরকা আছিস, সবই লোকে তোকে ভালোবাসবে, এতে ভাবি হিংসে করবে কেন? পিসি আসলে কি জানো, মায়ের ভালোবাসার ধরনটাই যে সবার থেকে আলাদা ঠাকুরজি, সেটা বোঝার মতো ক্ষমতা ওর মতো বকাটের কোনোদিনও হবে না। মা হ্যাঁ, মা চায় সোহাগ শাসন দিয়ে ছেলেকে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে, আর সেই শাসনের মাঝেও যে মাতৃত্বের অপরিসীম স্নেহ ও ভালোবাসা লুকিয়ে থাকে, সেটা বুঝতে পারতিস যদি উচিত শিক্ষা অর্জন করে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারতিস। হ্যাঁ রে বাবা, মা কখনো ছেলের খারাপ চায় না। আজ তুই আমাকে ভুল বুঝলেও ভুলটা তোর একদিন নিশ্চয়ই ভাঙবে, আর সেদিন আমার দেখানো পথের ঠিকানায় ফিরে আসার তোর কোনো উপায় থাকবে না রে। ফিরে আসার তোর কোনো উপায় থাকবে না। ভাবি ভয়, ভয়, এই রোহিতকে নিয়ে আমার বড় ভয় হয় ঠাকুরজি। স্বাধীনতা পেয়ে ও যেভাবে উশৃঙ্খল হয়ে উঠেছে, কে বলতে পারে কাল কোনো ভয়ানক অপরাধের কারণে হ্যান্ডকাপ হাতে বাড়িতে পুলিশ এসে দাঁড়াবে না। এ কি বলছো মা? হ্যাঁ রে বাবা, মায়ের মন তো সব সময় কুগায় রে বাবা। তবে সেই দিনটা যাতে তোর জীবনে না আসে, দিনটা আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি। ভাবি হ্যাঁ হ্যাঁ ঠাকুরজি, হ্যাঁ, সব বাবা মায়েরাই চায় তাদের সন্তান সৎ আদর্শবান হোক, কিন্তু আমার কপালটাই রে মন্দ। ছেলের কাছে প্রত্যাশা করব কি করে? আসলে আমার স্বামীটাও তো গুণের নয় না, দিনরাত টাকা টাকা আর স্বার্থের নেশায় পাগল। ভাবি অথচ আমাদের মতো মায়ের গর্ভ থেকে একদিন জন্মগ্রহণ করেছিলেন নেতাজি, রবীন্দ্রনাথ, বিবেকানন্দের মতো মহাপুরুষেরা। কিন্তু আজ সারা সংসার ঘুরে আসলেও একটা নেতাজি, রবীন্দ্রনাথ কিংবা বিবেকানন্দের সন্ধান তোমরা কোথাও পাবে না। কারণ ভাবি সুসন্তান গড়তে গেলে চরিত্রবান বাবা মায়ের প্রয়োজন হয় ঠাকুরজি। চরিত্রবান বাবা মায়ের। ইসিলিয়ে বলে বাঙালি জাতিটা দুর্গতির শেষ নেই। কি হবে কি হবে? ছেলেকে মহাপুরুষ বানিয়ে দেশ উদ্ধার করবে। আরে ভার মে যায় দেশ। কথায় বলে নিজে বাঁচলে বাপের নাম। নিতাই গৌর রাধে শ্যাম। বেটা তুই বিলকুল তোর মায়ের কথা একদম শুনবি না। একটা কথা মনে রাখবি, এ জগতে টাকা আছে তো সবই লোক তোর আছে। টাকা দিয়ে নাম যশ जो মর্জি তুই কিনতে পারবি, লেকিন টাকা নেই তো কাভি তোকে বুঝবে না রে বেটা। না পিসি, মায়ের ওই মূল্যবান উপদেশগুলো আমার ভাবনাটাকে পাল্টে দিল। সত্যিই তো টাকা থাকলে বড় লোক হওয়া যায়, কিন্তু বড় মানুষ হওয়া যায় না পিসি।
তাই যদি হতো তাহলে সামান্য চাওয়ালা কখনো দেশের প্রধানমন্ত্রী হতে পারতো না, সংসদ থেকে সন্ন্যাসী রাজ্যের মুখ্যমন্ত্রী হতে পারতো না। রোহিত, হ্যাঁ পিসি, হ্যাঁ, ভেবে দেখো, টাকার চেয়ে নামের কদর অনেক অনেক বেশি। তাই যদি না হয়, বাবার তো অনেক অনেক টাকা, কিন্তু এই তল্লাটটা বাদ দিলে বাবাকে চেনে কজন? রোহিত, তাই আমি ঠিক করেছি এবার থেকে এই সমাজ সেবার কাজ করব, আর সেটা শুরু করব আমাদের কলেজ ইউনিয়নের ভোটের প্রার্থী হয়ে। আর उसके बाद ভোটে জিতে পঞ্চায়েত ইলেকশনে লড়বি, তারপর নেতাগিরি করে বিধানসভা লোকসভা ভোটে জিতে মন্ত্রী भी হবি। মন্ত্রী? তাহলে মন্ত্রী মজা হবে দাদা। আমি भी ওই রোহিতের এসি গাড়িতে চড়ে বিন্দাস ঘুরে বেড়াবে। করবি জরুর করবি, লেকিন বিন্দি ও যখন ভোটে হেরে গিয়ে মুখে চুন কালি মেখে নিজের ভাব মূর্তি ওই নষ্ট করে ফেলবে, তখন তোর কি হবে? তুই কি করবি রে বিন্দি? আমি আবার কি করবে? তুমি ওর বাপ আছো, যা করার তুমিই করবে। আমি আর কি করবে বল? ওর জন্য সব ব্যবসা পত্র বেচে দিয়ে ও পথে বসে গুটকা বেচবে, গুটকা। বিন্দি তুই তো একেবারে ভিকভাঙ্গি হয়ে যাবি রে, তখন তোর কোনো উপায় থাকবে না, তখন পথে বসে ওই হাতে লোটা নিয়ে তুই ভিক মাंगबी। ভিক भगवान के नाम पे 1 रुपया दे दे बाबा, निताई गौर राधे श्याम 1 रुपया दिए जाओ। इसीलिए বলছি তুই ব্যবসাদারের ছেলে আছিস, ব্যবসার কথা সোচ, বুঝলি? হ্যাঁ রোহিত, দাদা সাজবাদ বলেছে, ওসব ঝামেলা টামেলা গিয়ে কোনো লাভ নেই, তুই বরং ব্যবসায়ী কর। হ্যাঁ বিন্দি, দাদা তোকে আমি একটু বাদ বলে দেখ দেখ বিন্দি, ও মাওবাদীদের হাতে ও দামাজি মারা গেল, হ্যাঁ, আর তোকে भी লেখাপড়া শিখালাম, লেকিন তোর भी কিছু হলো না। আর মাওবাদীদের হাতে মারা যাওয়ার পর ও দামাজির যে কম্পেনসেশনের টাকাটা ছিল ওটা भी আমি ব্যবসার কামে লাগিয়ে দিলাম। তো তুই এক কাম কর না, আমার ব্যবসার শেয়ার পার্টনার হয়ে তুই আমার ব্যবসার थोड़ा बहुत देखभाल करना। নিতাই গৌর রাধে শ্যাম, लेकिन दादा আমি দেখ বিন্দি, আগে আমার तरफ ইট ভাটা ছিল, এখন ওই হোটেল করেছি, রিসর্ট করেছি, তারপর ওই ট্রাভেল এজেন্সি, ট্রান্সপোর্ট এজেন্সি। আরে এত বড় ব্যবসা আমার পক্ষে দেখা খুব মুশকিল হয়ে যাচ্ছে রে। না দাদা, ওসব ব্যবসা টেবসা ঝামেলায় আমি যেতে পারবো না, ওটা বরং তুমি ওই রোহিতকেই বলো, ও পড়াশোনার ফাঁকে তোমার ব্যবসা দেখভাল করতে পারবে। পিসি, আর আমি এই বেশ আছি, বিধবা মানুষ, এই ভগবানের নাম গান করে বাকি জীবনটা কাটিয়ে দিতে চাই। পিসি, अरे राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। राधे राधे जपा करो, कृष्ण नाम रस पिया करो। সত্যি বাবা, পিসি যেন এই বয়সে বৃন্দাবন বুড়ি সেজে গেছে, নিরামিষ ভোজন নাম কীর্তন সব মিলিয়ে বাড়িকে বৃন্দাবন বানিয়ে ছাড়লো। আরে কি করবি বেটা, কি করবি বল, এই শাস্ত্রের নিয়ম আছে রে, বিধবা হলে এসব মানতেই হয়। কিন্তু বাবা, মাওবাদীর হাতে পিসে মশাই মারা গেল কি করে? बेटा बेटा वो बड़ी दुख भरी कहानी আছে রে বেটা। আচ্ছা ঠিক আছে শোন বেটা, তুই যখন জানতে চাইছিস তোকে বলি, শোন বেটা, তোর ওই পিসে মশাই পুলিশ অফিসার হয়ে এলো, তখন তার পোস্টিং হলো ওই জঙ্গল মহলের আধারশুলি থানায়। আর তখন জঙ্গল মহলে মাওবাদীদের রাজ চলছে, মাওবাদীদের লুটরাজ খুন লেগেই রাখতো, আর পুলিশকে भी মাঝে মাঝে মাওবাদীদের সাথে জবরদস্ত মোকাবিলা भी করতে হতো। ঠিক উসি সময় আমি যার কাছে ইট ভাটা খরিদেছিলাম, ওই অনিরুদ্ধ ব্যানার্জির নিখোঁজ হওয়ার কেসের দায়িত্বটা নিয়ে আসার পথে মাওবাদীদের হাতে তোর পিসে মশাইকে জান দিতে হলো। ও মাই গড! लेकिन बेटा শোন শোন শোন, তুই আমাকে একটু বাদ বলতো, তোর কলেজে যে লড়কিটা বলাৎকার হয়ে খুন হয়েছিল তার খবর তুই রেখেছিস? না বাবা। लेकिन बेटा ও পুলিশ তো তোকে ছড়বে না। মানে? হ্যাঁ, কারণ ওই কেসটা তুই একমাত্র আই উইটনেস আছিস। কিন্তু বাবা, সেদিন তো আমি পুলিশকে সব বলেছি, তাছাড়া আসামি স্পটেই ধরা পড়েছে। হ্যাঁ ধরা পড়েছে, জরুর ধরা পড়েছে। লেকিন বেটা আমার মন বলছে এই কেসটা ওই নিধিরাম ঘটায়নি, ঘটিয়েছিস তুই।
राम युग में दूध मिली, किशन युग में घी, और कली युग में दारू मिली, जी भर के पी। बेटा अगर घटनाটা তুই ঘটিয়ে থাকিস তো আমাকে বল, আমি টাকা খাইয়ে কেসটাকে উল্টে দেবে। কিন্তু বাবা হে বেটা শোন, তুই কি জানি ওই লড়কিটা এখনো মরেনি, লড়কিটা বেঁচে আছে আর হাসপাতালে ওর ট্রিটমেন্ট চলছে। এবার একটু ভালো করে ভাব, ওই লড়কিটা থোড়া সুস্থ হলে পুলিশ ওকে জেরা করবে, আর পুলিশের জেলায় ওই লড়কিটা মুখ খুললেই। মুখ খুলেছে বাবা, তিথি পুলিশের সামনে মুখ খুলেছে। কি কি বলেছে দিদি পুলিশকে? নিধিরাম কাকা এই ঘটনার সঙ্গে কোনোভাবে যুক্ত নন, তিনি সম্পূর্ণ নির্দোষ। নির্দোষ? হ্যাঁ বাবা, আজই পুলিশ তাকে সসম্মানে রেহাই করে দিচ্ছে। তবে কে বা কারা আসল অপরাধী তিথিটা কিছুই বলছে না। अरे राम युग में दूध मिली, किशन युग में घी, अरे कली युग में दारू मिली, जी भर के पी। আরে বলবে কি করে রে বেটি, বলবে কি করে? ও লড়কিটা নিশ্চয় কারোর সঙ্গে প্রেম করতো, তারপর ওই লড়কাটাকে ল্যাং মেরে দিয়ে দুসরা মুরগা ফাঁসিয়েছে, ইসিলিয়ে এই ঘটনাটা ঘটেছে। আর এই কথাটা লড়কিটা যদি নিজের মুখে বলে দেয় তাহলে এই সচটা সবার সামনে চলে আসবে, তাই ওই লড়কিটা চুপ মেরে গেছে। কিন্তু বাবা, তিথি দাদাকে ভালোবাসে। রোহিত কো? হ্যাঁ হ্যাঁ বাবা, তোদের বিশ্বাস করে এই কাজটা আমি করিনি। চুপ কর হারামজাদা। আরে তোর জন্য দেখছি আমার হাতে भी হাত করা পড়বে। এখন এখন আমাদের বাঁচার একটাই উপায়, তিথিকে বাড়ি বউ করে আনতে হবে, আর তাতেই আমাদের মঙ্গল। বলি ইম্পসিবল, আমি দিদিকে কিছুতেই বিয়ে করতে পারবো না। তার মানে এই ঘটনাটা তুই ঘটাসনি? কতবার বলবো না না না? আরে বেটা কুল ডাউন বেটা, ঠিক আছে ব্যাপারটা আমি দেখছি। এতে দেখার কিছু নেই বাবা, আমার পক্ষে তিথিকে বিয়ে করা সম্ভব নয়, এ আমি তোমাকে বলে দিয়ে গেলাম। বিয়েটা না করলে তোর ফাঁসি কেউ আটকাতে পারবে না রে দাদা। শোনো বাবা, দাদা যদি বিয়েটা করেও ওকে হয়তো ধর্ষণের কেস থেকে বাঁচানো যাবে, কিন্তু প্রাণে মেরে ফেলার চেষ্টা করার অপরাধে ওকে কিন্তু জেল খাটতেই হবে। কি করবি বেটি বল, কি করবি? আরে জैसी करनी ऐसी भरनी। আচ্ছা বেটি তুই এক কাম কর, তুই এখন ওই হাসপাতালে যা যেখানে ওই তিথি বলে লড়কিটা ভর্তি আছে। তুই ওখানে গিয়ে হাসপাতালে গিয়ে ওই লড়কিটার সঙ্গে গোপনে বাতচিত কর, আর বাতচিত করে अगर তুই জানতে পারিস যে তোর দাদা এই ঘটনাটা ঘটিয়েছে তো ইমিডিয়েটলি তোর দাদার সাথে ওই লড়কিটার শাদি দিতে হবে, আর আমাকে भी ওই উকিলের সাথে বাতচিত করতে হবে। ঠিক আছে বাবা, আমি এক্ষুনি হাসপাতালে যাচ্ছি। বাবা হ্যাঁ বল বেটি। এত টেনশনের মধ্যেও তোমাকে একটা সুখবর না জানিয়ে পারছি না। কি খবর বেটি? এতদিন যে চাকরিটার জন্য আমি চেষ্টা করছিলাম সেই চাকরিটা আমার হয়ে গেছে। मतलब ওই পুলিশের নকরি? হ্যাঁ বাবা, অনেক কষ্ট করে আইপিএস পরীক্ষায় পাশ করে তবে আমি এই চাকরিটা পেয়েছি, আর আগামী পরশু আমাদের এই শীতলপুর থানাতে আমার জয়েনিং। শুনলি না রে বেটি, শুনলি না? তুই আমার কথা একদম শুনলি না, শেষ মেশ নকরিটা তুই নিয়েই ছড়লি। বাবা, আজকের দিনে চাকরি পাওয়া মানে আকাশের চাঁদকে হাতের মুঠোয় পাওয়া, তাই এত বড় সুযোগটা আমি হাতছাড়া করলাম না। ঠিক আছে বেটি, লেকিন তুই বলতো আমার কি নেই যে তোকে নকরি করতে হলো? বাবা বাবা তোমার সব আছে, কিন্তু আমার স্বপ্ন, আমার আশা, আমি যে দেশের সেবা করতে চাই বাবা। হ্যাঁ ঠিক আছে, লেকিন বেটি দেখ, ও দেশ সেবা করতে গিয়ে তোর পিসা মশাইকে কিভাবে মাওবাদীদের হতে জান দিতে হলো সেটা তুই জানিস তো? জানি বাবা, জানি। বর্ডারেও তো রোজ কত সৈনিক শহীদ হচ্ছে, তাই বলে কি কেউ ফোর্সে জয়েন করছে না? বলি না বাবা, আমার এই ব্রত উদযাপনের সন্ধিক্ষণে তুমি আর আমায় বাধা দিও না। আইনের পোশাক পরে কোনোদিনও যদি আমাকে প্রাণ সংকটে পড়তে হয় তবুও আমি আমার কর্তব্য থেকে এক তিলও সরে দাঁড়াবো না। আর যদি মরতে হয় সে মরণ হবে আমার পরম গৌরব। এই দেহ থেকে প্রাণটা বেরিয়ে যাওয়ার আগে আমি হাসতে হাসতে দেশ ও মাতৃকাকে স্যালুট জানিয়ে বলবো, বলি पर्वत हो सबसे ऊंचा
राम युग में दूध मिली, किसान युग में घी, और कली युग में दारू मिली, जी भर के पी। এবার বাঘের ঘরে বি ঘোগের বাসা হলো লালারাম পান্ডে। এবার তোমাকে भी होशियार होते হবে, बहुत होशियार। लेकिन এখন আমি শালা কি করবে? ওই ওলি যদি হাসপাতালে গিয়ে সব কিছু জেনে যায় তাহলে তো আমার বেটা রোহিত শালা ফেসে যাবে। তখন আমি শালা প্ল্যান করতে হবে, প্ল্যান। হ্যাঁ, একটা ফোন করতে হবে, ফোন। ফোন। हेलो, हाँ हाँ जगह 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 শোন 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 জগা, বহুত বড় গড়বড় হয়ে গেছে রে জগা। শোন, ও আমার বেটি ওলি এখন হাসপাতালে যাচ্ছে। ওই হাসপাতালে তিথি বলে যে লড়কিটা ভর্তি আছে ওর সাথে বাতচিত করতে। শোন, তুই এক কাম করবি, তোদের গ্যাংয়ের ছেলেদের নিয়ে ও ওলি পৌঁছানোর আগে হাসপাতাল থেকে ওই তিথি বলে লড়কিটাকে একেবারে লাপাতা করে দেবে। मगर কামটা বহুত সাবধানে করবি, কারণ পুলিশ भी থাকবে আর হাসপাতালে স্টাফ भी থাকবে। তুই শালা এমন ট্রিক্স করে দিবি যেন কেউ কিছু টের না পায়। ওকে, বাই। ও তিথি যাওয়ার আগে যেন কি এটা বলে গেল, কি বললো? হ্যাঁ, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, सारे जहां से अच्छा, हम भी साला हरामेर बच्चा, सारे जहां से अच्छा, हम भी साला। খাবো না, তুই আমাকে বিরক্ত করিস না মুন্নি। তাই বললে হয় না বাবা, সেই কখন থানা থেকে বাড়ি ফিরে এসে এখনো পর্যন্ত মুখে কিছু দিলে না। এভাবে জেদ ধরে থাকলে তোমার শরীর খারাপ করবে। করুক, যতক্ষণ না তিথি পুলিশের কাছে আপল অবধার নাম বলেছে ততক্ষণ পর্যন্ত মুখে অন্ন দেও তো দূরের কথা, আমি জলস্পর্শ করব না। তিথি বোধহয় প্রচন্ড মানসিক আঘাত পেয়ে ভেঙে পড়েছে, তাই ভয়ে মুখ খুলছে না। তাছাড়া তুমি যে নির্দোষ সে তো পুলিশের কাছে বলেই দিয়েছে। অথচ যে মানুষটা যথেষ্ট শিক্ষিত হয়ে শুধুমাত্র অভাবের জন্যে গ্রাম পাহারার চৌকিদারি করছে, মানুষকে নির্বিঘ্নে শান্তির ঘুম ঘুমোতে দিয়ে সে নিজে রাতের পর রাত জেগে কাটিয়েছে। অপরাধীদের জব্দ করতে কর্তব্য থেকে সে আদর্শচ্যুত হয়নি। সেই নিধিরাম চৌকিদার থানার হাজতে মিথ্যে তকমা মাথায় নিয়ে শাস্তি ভোগ করে এলো। এই যে আমার নিজের কাছে কত বড় লজ্জা, কত বড় লজ্জা। তুমি শান্ত হও বাবা, তোমার জীবন আকাশ থেকে সন্দেহের কালো মেঘটা সরে গিয়ে সবার কাছে সবকিছু পরিষ্কার হয়ে গেছে। তবু আমার মনে কালো মেঘ খেলা করছে। ওই সত্যটা তিথির মুখে সবাই জানুক, সেই আশঙ্কায় আমার মন প্রাণ কাল বৈশাখী ঝড়ের মতো তোলপাড়। বাবা, কাল মৃত্যুরা ডেকেছে আজকে স্বয়ম্বরায়, নানা দিকে নানা হাতছানি দেখিয়ে বিপুল ধরায়। ভীত মন খোঁজে সহজ পন্থা, নিষ্ঠুর চোখ তাই বিষাক্ত আস্বাদময় এ মর্ত লোক কেবলই এখানে মনের দ্বন্দ্ব আগুন ছড়ায়। চাঁদের স্বপ্নে ধুয়ে গেছে মন যাদের দিনে, তাদের আজকে শত্রু বলেই নিয়েছি চিনে। হীন স্পর্ধা ধূর্তেরা শক্তিশালে ছিনিয়ে আমায় নিতে পারে আজও সুযোগ পেলে, তাই সতর্ক হয়েছি মনকে রাখিনি ঋণে। অস্ত্র ধরেছি এখন সম্মুখে শত্রু চাই, মহামরণের নিষ্ঠুর ব্রত নিয়েছি তাই। পৃথিবী জটিল জটিল মনের সম্ভাষণ, তাদের প্রভাবে মনেতে রাখিনি কোনো আসন। ভুল হবে জানি, তাদের আজকে মনে করাই। আমি যাব হাসপাতালে যাব, হাসপাতালে গিয়ে আমি অনশনে বসবো যতক্ষণ না তিথি পুলিশের কাছে আসল অপরাধীর নাম বলেছে ততক্ষণ পর্যন্ত আমি জল স্পর্শ করব না। আমি যাব মুন্নি, আমি যাব। না বাবা, তুমি সেখানে যাবে না, তাতে কোনো লাভ হবে না। হ্যাঁ বাবা, আমি ঠিকই বলেছি,
যার মুখের কথা শোনার জন্য তোমার এত জেদ, সেই তিথি সবার চোখে ফাঁকি দিয়ে হাসপাতাল থেকে পালিয়ে গেছে। পালিয়ে গেছে? কিন্তু কোথায় যাবে সে? নিশ্চয়ই হতভাগী লজ্জায় ঘৃণায় ঘরের কোণে মুখ ঢেকেছে। না বাবা, বাড়িতে সে যায়নি। তার দাদা ইন্সপেক্টর তিয়াসের অনুমান, দুষ্কৃতকারীরা সুযোগ তৈরি করে তাকে তুলে নিয়ে গেছে। কি বলছিস আয়ুষ? হ্যাঁ বাবা, হাসপাতাল কম্পাউন্ডে হঠাৎ করে কয়েকজন লোকের মধ্যে গন্ডগোল মারামারি শুরু হয়। পাশাপাশি লোকজন ছুটে যায় গন্ডগোল থামার জন্য, কিন্তু তাতে গন্ডগোলটা বিশাল আকার ধারণ করে। তখন তিথিকে পরের সন্ধ্যা পুলিশরা সেখানে ছুটে যায় গন্ডগোল থামাতে। গন্ডগোল থামিয়ে যখন তারা তিথির পাশ হয়ে ফিরে আসে, তখন দেখে তিথি সেখানে নেই। আচ্ছা আয়ুষ, সিসিটিভি ফুটেজ চেক করলে তো সবকিছু পরিষ্কার হয়ে যাবে। প্রশাসন সে ব্যাপারে তদন্ত করছে বাবা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যার যা দায়িত্ব সে তা নিশ্চয়ই পালন করবে। এসব ব্যাপারে আমাদের ভাববার কোনো দরকার নেই। তাছাড়া বাবাকে যখন ভগবান নির্দোষ প্রমাণ করেই দিয়েছে, তখন এসব ব্যাপারে আর না ভাবাই ভালো। মুন্নি, চল আয়ুষ, তোর আর বাবার জন্য খাবার বেড়ে দিচ্ছি, খেয়ে নিবি। চল। দাঁড়াও মুন্নি, কিছু বলবি? আচ্ছা, আর কতদিন তুই হবে নাম ধরে ডাকবি হতচ্ছাড়ি? এত বড়টা হলি, দুদিন বাদে তোকে বিয়ে দিলে তোর শ্বশুরবাড়ির লোকেরা কি বলবে বলতো? বলবে তার বাবা ছেলে মেয়েদের ন্যূনতম শিক্ষাটুকু দেয়নি। তাই এবার থেকে আয়ুষ বেলা বদ অভ্যাসটা ছেড়ে দিয়ে সে দাদা বলে ডাকবে, বুঝলি? দাদা। গাধা, তুই সত্যি একটা গাধা আয়ুষ। কলেজের পড়ায় কঠিন অঙ্কের হিসেব মেলাতে মেলাতে জীবনের সহজ হিসেবটা তোর অজানাই থেকে গেল রে। জীবনের হিসেব? হ্যাঁ, জীবনের হিসেব। যোগ, বিয়োগ, গুণ, ভাগ। বাবা মুন্নি এসব কি বলে গেল? যে কথা মুন্নি বলে গেল সে কথা আমিও তোকে আজ বলতে চাই আয়ুষ। কি কথা বাবা? আচ্ছা, তোর তো কলেজের পড়া শেষ হয়ে গেছে, চেষ্টা করলে একটা চাকরিও জুটে যাবে। তাই আমি চাই আগামী মাসে মুন্নির সঙ্গে তোর বিয়েটা আমি দিয়ে দেব। বিয়ে মুন্নির সাথে? তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে নাকি? না আয়ুষ, মাথা আমার খারাপ হয়নি। সুস্থ মাথাতেই আমি এই সিদ্ধান্ত নিয়েছি। তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো বাবা, তুমি ভুল সিদ্ধান্ত নিয়েছো। আমি তোমার নিজের কেউ না হলেও আমি তোমার নিজের বোনের ছেলে। সেই ছোটবেলা থেকে তুমি ওকে মানুষ করেছো, লেখাপড়া শিখিয়েছো, তোমাকে বাবা বলে ডাকতে শিখিয়েছো, স্কুল কলেজে সরকারি নথিপত্রে আমার বাবা বলে পরিচয় দিয়েছো। তাহলে নিজের বোনের সামনে বিয়ে দেওয়ার এমন হীন মন্যতা তোমার মনে আসলো কি করে? আত্মীয় পরিজন পাড়া প্রতিবেশী এসব কথা জানতে পারলে তারা যে নিন্দে করবে, ঘৃণা থুৎকার দেবে। না, কেউ কিছু করবে না, কারণ সমাজ ও সংসারের কাছে তোর আসল সত্যটা আজ আমি লুকিয়ে রাখবো না। আজ আমি সব প্রকাশ করে দেবো। কি সত্য বাবা? আমার কোন সত্য তুমি গোপন রেখেছো? বলো বাবা, বলো। তুই আমার, আমি তোমার, তুই আমার, আমি বোনের ছেলে নোস বাবা। হ্যাঁ রে আয়ুষ, তুই তখন অনেক ছোট্ট। তোর জীবনটা এমন একটা সংকটের মধ্যে ছিল, তোকে বাঁচাবার জন্যে এই পরিচয়টা দিতে আমাকে বাধ্য হতে হয়েছিল। তাহলে আমার আসল পরিচয় কি? কে আমার মা, কে আমার বাবা? বলো বাবা, চুপ করে থেকো না, বলো বলো বলো। জানি না, আমি জানি না, তাই তাদের কথা আজ আমি তোকে বলতে পারবো না। কিন্তু আমাকে তো সব কথা জানতেই হবে বাবা, তা না হলে হাজার প্রশ্ন আমার মাথার মধ্যে ভিড় করে আমাকে জর্জরিত করে দেবে। আয়ুষ, জীবন রহস্যের সূত্রপাত যখন তুমি করেই দিয়েছো, তখন তো তোমাকে তার মাথা ঠুকেও তার কোনো সাড়া আমি পাইনি। যে ছেলেটাকে আমি ছোট থেকে কোলে পিঠে করে মানুষ করলাম, সে আজ আমার উপর অভিমান করে মাতাল সেজেছে, মাতাল। আয়ুষ আজ 3 দিন হলো তার বাস্তব সত্যটা জানতে পেরে অভিমান করে ঘর ছেড়ে বেরিয়ে এসেছে। আর আমিও 3 দিন পথে ঘাটে তন্ন তন্ন করে তাকে খুঁজে বেড়াচ্ছি, কিন্তু তার সন্ধান আমি পাইনি।
আয়ুষ যদি সত্যি ফিরে না আসে তাহলে আমি আর বাঁচবো না। পুত্র স্নেহের কাঙাল হৃদয়টা ব্যাকুল হয়ে আকার করে কাঁদতে কাঁদতে এই পৃথিবীর মায়া ছেড়ে আমি চলে যাব। মায়া ছেড়ে না না, আমি বাঁচতে চাই, কিন্তু আরো অনেকদিন বেঁচে থাকতে চাই। চাই তো ওদের হাত থেকে রক্ষা পেতে যে কোনো উপায় একটা আমাকে বের করতে হয়। কি কাকা, তিথি তুমি? আমি বড় অসহায় নিধি কাকা, আমার জীবন ভীষণ সংকটের মধ্যে রয়েছে। আচ্ছা, তুমি তো হাসপাতাল থেকে কিডন্যাপ হয়েছিলে, পুলিশ তোমার সন্ধান করছে। না নিধি কাকা না, আমি কিডন্যাপ হইনি, আমি পালিয়ে এসেছি। পালিয়ে এসেছো? হ্যাঁ নিধি কাকা, সেসব কথা আমি তোমাকে পরে বলবো। এখন তুমি দয়া করে আমাকে ওদের হাত থেকে বাঁচাও। কাদের হাত থেকে বলো, কাদের হাত থেকে? যারা তোমাকে মিথ্যে ষড়যন্ত্রে ফাঁসিয়েছিল সেই রোহিত আর তার বাবার হাত থেকে। তার মানে রোহিত মিথ্যে ঘর বাঁধার আশায় সেদিন আমি হাসপাতাল থেকে পালিয়ে গিয়েছিলাম এক চিলতে সিঁদুর ভিক্ষে চাইতে। কিন্তু ওরা আমাকে তা না দিয়ে মেরে ফেলার ষড়যন্ত্র করে কোনো রকমে আমি জানতে পেরে এখানে পালিয়ে এসেছি। তাহলে চলো চলো দিদি, পুলিশের কাছে গিয়ে আমরা সব সত্যি কথা প্রকাশ করে দেবো। না দিদি না, পুলিশের কাছে আমি কিছু বলতে চাই না, আমি চাই ওকে নিজের হাতে শাস্তি দিতে। আমিও তো রোহিতের চরম শাস্তি চাই, তাই বলে আইন নিজের হাতে তুলে নিয়ে আইনের হাতে আমি তুলে দিতে চাই না, কারণ ওরা টাকার জোরে দুদিন পরে বেরিয়ে এসে আবার কারো না কারো সর্বনাশ করবে। ওর বাবার আসল চেহারাটা আমি সেদিন দেখেছি, ওরা পারে না এমন কোনো কাজ নেই। বলো দিদি বলো, কি নাম ওর বাবার? লালারাম পান্ডে। তুমি? হ্যাঁ, আমি বিন্দি আছি, ও লালারাম পান্ডের বেহেন। আড়াল থেকে আমি তোমাদের সব কথাই শুনেছি। তার মানে শত্রু, সুযোগ পেয়ে শত্রুকে মেরে ফেলা একমাত্র বুদ্ধিমানের কাজ। তাই ওকে মেরে আমি আমার শত্রু নিধন যজ্ঞ শুরু করবো। নেই নেই নেই, ইতনা সাহস ভালো না আছে। রাস্তার উপরে তুমি কাউকে খুন করলে ফেসে যাবে। তাছাড়া খালি হাতে লড়াই করা বোকার বি কাজ আছে। তুমি? হ্যাঁ, কি হলো, ভয় পেয়ে গেলে? আরে নেই 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 নেই, আমি তোমাদের মারবে না, বরং সাহায্য বি করবে। সাহায্য? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওই ভাই নামে দুশ্মনটার আমি বদলা নিতে চাই। এতদিন আমি একা ছিলাম তাই পারিনি, আর যখন তোমাদের পেয়ে গেছি তখন তোমাদের সাথী ভি করে নিলাম। আপনি কি বলছেন? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি সব পরে তোমাদের বুঝিয়ে বলবো, আগে হ্যাঁ নাও, ধরো ধরো বলছি। আর তোমাকে ছুপিয়ে রাখার দায়িত্ব ভি আমার। কিন্তু তোমাকে বিশ্বাস করব কি করে যে তুমি আমাদের কোনো ক্ষতি করবে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তোমরা আমাকে সে বিশ্বাস করতে পারো। বললাম না তোমাদের শত্রু আমার বি শত্রু। ওই লালারাম পান্ডেকে আমি আজ নয় 25 বছর আগে থেকে চিনি। ও মানুষ নয়, ও একটা অন্ধকারের অমানুষ। তাহলে ওর ভাবনা কি আছে? দিদি নাও পিস্তলটা ধরো। একটা কথা ইয়াদ রেখো, ও লালারাম পান্ডেকে নিজের হাতে শাস্তি দিতে হবে। তার জন্য আমাদের খুব সাবধানে এগোতে হবে যাতে কেউ টের না পায়। আমরা হাতে হাত রেখে প্রতিজ্ঞা করি সমাজের শত্রু কালপিল লালারাম পান্ডে আর তার ছেলে রোহিতকে উপযুক্ত শিক্ষা দিতে। আজ থেকে আমরা হলাম ওদের বিভীষিকা। সালা, ওই তিথি আর রোহিতের পাল্লায় পড়ে আমার জীবনে মৃত্যুর বিভীষিকা ভেসে উঠেছে। সালা রোহিত কাণ্ড করলো আর পুলিশ আমাকে ধমকি দিচ্ছে। জয় মা কালী, তুমি আমাকে রক্ষা করো মা। ওই তিথিকে তুমি কোনোভাবেই পুলিশের হাতে এনে দিও না মা, তাহলে আমার 12:30টা বেজে যাবে। তার চেয়ে ওকে তুমি ওই লালারামের লোকের হাতে তুলে দাও, তাহলে ওরা ওকে মেরে লাশ বানিয়ে দিয়ে বডিটা গায়েব করে দিবে। বেশ, কেস ক্লিয়ার। মোটরসাইকেল। এই যে আপনি আয়ুষকে দেখেছেন? আমার আয়ুষকে? আয়ুষ? কোন আয়ুষ? ওই আমাদের সঙ্গে কলেজে পড়ে ওই নিধিরাম চৌকিদারের ছেলে, সে আয়ুষ নয় তো? হ্যাঁ হ্যাঁ, আপনি ঠিকই ধরেছেন, আমি তাকেই খুঁজছি। কেন, কি হয়েছে তার? সে কি বাড়ি থেকে পালিয়েছে বুঝি? হ্যাঁ হ্যাঁ, নিজের উপর অভিমান করে আজ 3 দিন হলো বাড়ি ফেরেনি। নিজের উপর অভিমান? আরে না না, নিজের উপর অভিমান নয়। সে যদি কারোর উপর অভিমান করে সেটা হলো ওই অলি।
মলি? হ্যাঁ, বিরাট বড় লোকের মেয়ে। ওর সঙ্গেই তো আয়ুষের ইন্টু পিন্টু ছিল। কি বলছেন আপনি? এক বিন্দু মিথ্যে বলছি না, খোঁজ নিয়ে দেখো, সব জানতে পারবি। ও তাই বুঝি আয়ুষ বারবার আমার ভালোবাসাকে অস্বীকার করে যাচ্ছে? কি হলো, কারেন্ট শক লেগে গেল বুঝি? না না না, আসলে আমি। তুমি কি তাকে ভালোবাসো? না না না, আমি তাকে ভালোবাসতে যাবো কেন? অন্য কাউকে? না না, আমার সেরকম কারোর সঙ্গে কোনো কিছুই নেই। বেশ 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 বেশ, তাহলে তো একেবারে লাইন ক্লিয়ার। হ্যাঁ, লাইন ক্লিয়ার মানে? ওই যে তোমাকে পটানো। এমন কি আজে বাজে কথা বলছেন? আপনি জানেন পথের মাঝে একটা মেয়েকে অসম্মানজনক কথা বলে আমি আপনার কি করতে পারি? কি আর করবে, আমাকে জড়িয়ে ধরে কিস করবে। তাই এখানে কেন, চলো না ওই দীঘার সমুদ্র সৈকতে গিয়ে আমরা রোমান্টিক হয়ে কতগুলো ভিডিও তুলে আমার ইউটিউব চ্যানেলে পোস্ট করে দিলে আমি রাতারাতি জনপ্রিয় হয়ে বাদাম কাকুর মতো ভাইরাল হয়ে যাব। এসো মোটরসাইকেল। কি হলো, লোকটা কি মিগি আছে নাকি? এই যে কি হলো আপনার, শুনতে পাচ্ছেন? এই যে শুনুন, আরে উঠুন। এভাবে পথের মাঝে পড়ে থাকলে লোকে আপনাকে মাতাল ভাববে যে। আরে উঠুন না বাবা, আমার এখানে না থাকাই ভালো, আমি বরং এখান থেকে পালিয়ে যাই। কিন্তু লোকটাকে এখানে বিপদের মাঝে ফেলে রেখে যাওয়া একদম ঠিক হবে না। আমি বরং ওনাকে সুস্থ করার ব্যবস্থা করি। শুনেছি জুতো শুকালে নাকি মিকি রোগ ভালো হয়, আমি বরং তাই করি। গন্ধ কিসের? পায়খানার। কই না তো। ও চলে গেছে। কে? ওই যে পুলিশ। পুলিশ? হ্যাঁ, একটা মেয়ে পুলিশ এদিকে আসছিল, তাই দেখে আমি অজ্ঞান হওয়ার ভান করছিলাম। তার মানে আপনি? আমার পুলিশের বড় ভয়। কথাই বলে না, বাঘে চলে 18 ঘা আর পুলিশে চলে 36 ঘা। মানে এখান থেকে কেটে পড়ি, এসে গেলে আমি আবার ফেসে যাব। জয় মা কালী, তুমি আমাকে দেখো মা, আমি বাজে ছেলে না রে। আবার প্যান্টটা ভিজে গেল। মোটরসাইকেল। সত্যি অদ্ভুত ছেলে একটা, মাথাটাকে খারাপ করে ছাড়লো। না না না, বদমাশটাকে এইভাবে ছেড়ে দিয়ে তুমি ঠিক করনি, এতে ওদের স্পট আরো বেড়ে যায়। ম্যাডাম আপনি? হ্যাঁ, মায়ের সঙ্গে মন্দিরে পুজো দিতে যাচ্ছিলাম, তো গাড়ি থেকে হঠাৎ ব্যাপারটা চোখে বলে তাই চলে এলাম। বেশ, এবার তুমি যেতে পারো। ঠিক আছে ম্যাডাম, আপনাকে অনেক ধন্যবাদ। আর আমি সময় নষ্ট করব না। যে মানুষটা 3 দিন হলো এখনো পথে পথে ঘুরে বেড়াচ্ছে, আমাকে যে তাকে খুঁজে বাড়ি ফিরিয়ে নিয়ে যেতেই হবে। কে সে? সে আমার হৃদয় মন্দিরের দেবতা, যার স্বপ্ন দেখতে দেখতে আমি পৃথিবীর সব কিছু চিনতে শিখেছি, সব কিছু বুঝতে শিখেছি। সে আমার ভালোবাসার রাজপুত্র গো, ভালোবাসার রাজপুত্র। ভালোবাসা, এই 4টি বর্ণের ছোট্ট শব্দটি কত মধুর, কত আবেগপ্রবণ, কত ভরসাযোগ্য। ভালোবাসা যার জীবনে এসেছে সেই জানে তার যথার্থ মানে। ভালোবাসা যেমন একদিকে জীবনকে রঙিন মধুময় করে তোলে, তেমনি আবার হতাশার হাহাকারে চোখের জলেও ভাসায়। আজ আমি পুলিশের চাকরি পেয়েও কিছুতেই খুশি হতে পারছি না, কারণ আয়ুষের বদলে যাওয়া জীবনধারা আমাকেও যে চোখের জলে ভাসিয়ে দিয়েছে। আয়ুষকে কত করে বোঝাচ্ছি, অতীতকে মন্থন করতে গিয়ে ভবিষ্যৎটাকে নষ্ট করে দিও না। ও আমার কোনো কথাই শোনে না, ও শুধু একটাই কথা, जिंदगी की राहों में रंज हम के मेले।
रंग जो हमको मिले हैं, जिंदगी की राहों में रंग जो हमको मिले हैं। भीड़ है क़यामत की, भीड़ है क़यामत की, भीड़ है क़यामत की, और हम अकेले हैं, और हम अकेले हैं, और हम अकेले हैं। जिंदगी की राहों में रंग जो हमको मिले हैं, जिंदगी की राहों। আয়ুষ! কি আয়ুষ? না না না, আমি আয়ুষ নই, আমি কর্ণ। বাবা অধীনতে কুড়িয়ে পাওয়া ছেলে কর্ণ। হয়তো কোন বর্ণচোরা নারী পুরুষের কামনার বিস্ফল আমি। না আয়ুষ না, এভাবে নিজেকে ছোট করে দেখো না। তুমি তো জানো অধীরথ পুত্র কর্ণকে রাজা দুর্যোধন বন্ধুত্বের স্বীকৃতি দিয়ে অঙ্গরাজ্য দান করে তাকে রাজা হিসেবে প্রতিষ্ঠা করেছিলেন। তুমিও কি তোমার চাকরির টাকা দিয়ে আমাকে প্রতিষ্ঠিত করতে চাইছো অলি? না আয়ুষ না, টাকা নয়, আমি আমার যথা সর্বস্ব দিয়ে তোমাকে যে আপন করে নিতে চাই। আপন? হ্যাঁ আয়ুষ, তোমাকে নিয়ে দেখা স্বপ্নের উপর দাঁড়িয়ে রয়েছে আমার ভবিষ্যৎ। সেই স্বপ্নটাকে তুমি এভাবে অকালে ভেঙে দিও না অলি। বিশ্বাস করো, আমি তোমাকে কোনোদিনও দূরে সরিয়ে দেব না। আমার এই দেহ, মন, জীবন, যৌবন সব যে তোমার আয়ুষ, সব যে তোমার। বন্ধ করো, বন্ধ কর তোমার ইমোশনাল কথা। আমার এসব আর কিচ্ছু ভালো লাগে না, কিচ্ছু ভালো লাগে না আয়ুষ। আমার এখন ভালো লাগে এই মদ খেয়ে। এই মদই হচ্ছে এখন আমার পরম বন্ধু, যে আমাকে এক পা করে এগিয়ে নিয়ে যাবে মৃত্যুর দিকে। আমি তোমার কাছে হাত জোড় করছি আয়ুষ, তোমার পায়ে পড়ছি, এই বীজ তুমি খেও না, ফেলে দাও আয়ুষ। তোমার সাহস তো কম নয়, তুমি আমার মেয়ের গায়ে হাত তোলো, অসভ্য লম্পট মাতাল। না মা না, ওকে তুমি এভাবে বলো না মা। ও মাতাল নয়, অসভ্য লম্পট নয় মা। বলি ও খুব ভালো ছেলে, কলেজের ব্রিলিয়ান্ট বয়। আজ ওর ভাগ্যকে এখানে এনে দাঁড় করিয়েছে মা। তার মানে তুমি ওকে জানো, তবে চেনো না। আমি জানি। হ্যাঁ মা, ও যে আয়ুষ, যাকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসি। আমায় আপনি ক্ষমা করে দিন মা, আমার অজান্তে সব ভুল হয়ে গেছে। অলি, অলি তোমার কপাল ফেলে রক্ত বেরোচ্ছে। আমি তোমার কপালে আমার রুমালটা বেঁধে দিই। ছেলেটাকে দেখে আমার বড় আপন মনে হচ্ছে। কেন মনে হচ্ছে ওর সঙ্গে যেন আমার কোনো সম্পর্ক রয়েছে, কিন্তু তা কি করে সম্ভব? যাকে আমি প্রথম দেখলাম, এই প্রথম চিনলাম, তাকে নিয়ে মনটা এভাবে আমার নাড়া দিয়ে উঠছে কেন? দেখলে মা, দেখলে, একেই বলে ভালোবাসা। মনের মানুষ যতই দূরে সরে যেতে যাক না কেন, বিপদে তাকে কাছে ছুটে আসতেই হয়। হ্যাঁ বাবা, ওলের মুখে আমি তোমার সব কথা শুনেছি। আমার মেয়ে বড় হয়েছে, নিজের পায়ে দাঁড়াতে শিখেছে, তার ভালো মন্দ বিবেচনার মধ্যে আমার কোনো দ্বিমত নেই বাবা। জানি তোমার কষ্ট হয়েছে, তবু আমার মেয়ের কথা ভেবে আমাদের মুখের দিকে চেয়ে তোমার অতীতকে যে ভুলে যেতেই হবে। মা। হ্যাঁ হ্যাঁ বাবা, হ্যাঁ, এটা তোমার কাছে আমার অনুরোধ। আমি দেখতে চাই বাবা, তোমার বর্তমানটাকে শুধরে নিয়ে তোমার ভবিষ্যৎটাকে নতুন করে সাজিয়ে তুলতে তোমরা আবার ব্রতী হও। আয় মামুলি, আয় এদিকে আয়। হ্যাঁ, তোমরা কথা বলো, আমি এই রে ঠাকুর মন্দিরে যেতে আমার দেরি হয়ে যাচ্ছে, আমি আসছি মা। হ্যাঁ মা, তুমি ড্রাইভারকে নিয়ে মন্দিরে চলে যাও, আমি আয়ুষকে বাড়িতে ড্রপ করে তারপর বাড়ি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, তুই তাহলে আয়, আমি চললাম। আমার মাকে তোমার কেমন লাগলো? খুব ভালো। মা যে এমন হয় তা আমি আগে কখনো জানতাম না। তুমি ভাবতে পেরেছিলে আমার মা এত সহজে আমাদের সম্পর্কটাকে মেনে নেবে? কখনো না। জানো বলি, তোমার মাকে দেখে আমার মনে হয় ওনাকে আমার বারবার মা বলে ডাকতে ইচ্ছে করছে। আরে বাবা, ডাকবে বই কি, ডাকবে বই কি, আমার মা মানে তো তোমার মা।
তুমি আবার মা পেলে বলো? হ্যাঁ ঠিক বলেছো, মুহূর্তের মধ্যে সমস্ত আধার যেন কোথায় উবে গেল। মনে হলো আমার সৃষ্টির আধার আমি একজনকে খুঁজে পেয়েছি। তাহলে কথা দাও আর কোনোদিনও মদ ছবে না? ছোবো না। আমাকে কোনোদিনও ভালোবাসা থেকে বঞ্চিত করবে না? করবো না। আমাকে কখনো দূরে সরাবে না, সারাটা জীবন তোমার বুকের মাঝে আগলে রাখবে? রাখবো রাখবো রাখবো। আয়ুষ, মিশে যাও না তুমি, একই দেহ নিয়ে রব তুমি। তুমি দূরে গেলে ও বন্ধু আমার, ফুলের মতোই জগতে ঝরে। কি মনে তুই বড় অবাক হয়ে গেলি তাই না রে আয়ুষ? অবাক হওয়ারই তো কথা। আসলে তুই তো কখনো ভাবিসনি যে দিনের পর দিন বাড়ি না ফিরে রাস্তায় রাস্তায় কাটিয়ে দিলেও বাড়িতে তোর জন্য বাবার কেউ আছে। খাওয়া ঘুম ত্যাগ করে চোখের জলে বুক ভাসিয়ে দেওয়ার কেউ আছে। আমার প্রতি না থাক, বাবার প্রতি কি তোর কোনো দায়িত্ব নেই, কোনো কর্তব্য নেই তোর তার প্রতি? বাবা কি আমায় খুঁজতে পথে পথে ঘুরে বেড়াচ্ছে মনে? জানি না, তবে তবে এবার যদি তুই বাড়ি না ফিরিস তাহলে বাবাকে আমি ঠিক বুঝিয়ে বলে দেব, তাকে সান্ত্বনা দিয়ে বলে দেব কাকের বাসায় কোকিলের ছানা বড় হয়েছিল, তাই সে উড়ে গেছে, উড়ে গেছে। না না রে মুন্ডে না, বাবাকে গিয়ে তুই এগোতে বলিস না। আমি যাব, আমি এক্ষুনি ছুটে যাব, বাবার পা দুটি জড়িয়ে ধরে বলবো, বাবা বাবা আমি কর্ণ নই, বাবা আমি কর্ণ নই, আমি আয়ুষ বাবা, আমি তোমার ছেলে আয়ুষ বাবা, তোমার ছেলে আয়ুষ। একটু দাঁড়াও, কিছু বলবেন? তুমি তুমি যে আয়ুষকে ভালোবাসো তা আমি সত্যি জানতাম না। কিন্তু আয়ুষ তো আমাকে ভালোবাসে না ম্যাডাম, আয়ুষ ভালোবাসে আপনাকে। আর আপনার ভালোবাসার এত জোর তা নিজের চোখে না দেখলে জানতাম না। তার মানে যে কাজ আমি পারিনি তা আপনি কত সহজে করে দিলেন। কোন কাজ? আয়ুষ তার বর্তমানটা মিথ্যে জানার পর যে সর্বনাশের খেলায় মেতে উঠেছে, সেখান থেকে যে আপনি তাকে ফিরিয়ে আনতে পেরেছেন, এটাই যথেষ্ট। অবশ্য এর জন্য আমি আপনার কাছে ঋণী হয়ে রইলাম। তার মানে তুমি রাইবা পেলাম
নাই বা পেলাম ওর ভালোবাসা, তবু শত্রু তো হতে পারবো না। বরং ভগবানের কাছে একটাই প্রার্থনা করব, আপনাদের দুজনের ভালোবাসা যেন সার্থক হয়ে থাকে, সার্থক হয়ে থাকে। হায় ভগবান, আজ আমি কি জানলাম, মুন্নি মুন্নি আয়ুষকে ভালোবাসে, অথচ আমি না 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 না, এত বড় আঘাত আমি মুন্নিকে দিতে পারবো না। কিন্তু আমিও যে আয়ুষকে ছেড়ে বাঁচবো না, তাহলে এখন আমি কি করব? আমার কি করা উচিত? ওর স্বার্থের হাড়ি কাটে ওই বেচারা মুন্নির ভালোবাসাকে বলি দেব, নাকি নিজের ভালোবাসাকে স্বেচ্ছায় ত্যাগ করে সারাটা জীবন চোখের জলে বুক ভাসাবো? পারছি না, আমি আর ভাবতে পারছি না, আমি আর ভাবতে দিয়ে গেল